দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিক্রিয়ার একটি বিশেষ এপিসোডে। আমি টিটুর রহমান, নাগরিক টিভির মঞ্চল স্টুডিও থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই সে বিষয়গুলো ইতিমধ্যে আপনারা হয়তো হেডলাইনে দেখেছেন। তারপর আমি বলতে চাই 4 সপ্তাহ স্থগিতাদেশের ফাঁদে কোটা বিরোধী আন্দোলন, প্রশ্নপত্র ফাঁস এবং হাসিনার লুকোচুরি চীন সফর। সেই সঙ্গে আনুষঙ্গিক বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমার সাথে অতিথি হিসেবে আজকে অংশগ্রহণ করছেন আপনারা সবাই চেনেন ব্যারিস্টার জিল্লুর রহমান। উনি লন্ডন থেকে আমার সাথে অংশগ্রহণ করছে। ব্যারিস্টার জিল্লুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে নাগরিক প্রতিক্রিয়া। নিশ্চয়ই আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি এবং আমি আশা করি আপনি ভালো আছেন, এবং দর্শক শ্রোতা সহ আপনাকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি জিল্লুর ভাই, আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই খুবই পরিষ্কার, এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আপনার বিশ্লেষণ জানতে চাই এবং যে ঘটনা প্রবাহ এখন বাংলাদেশে ঘটছে এই মুহূর্তে এবং গত 1 সপ্তাহ যাবৎ, এই বিষয়গুলো বিশ্লেষণ আমরা আপনার কাছে জানতে চাই। এবং আমি শুরু করতে চাই এভাবে যে বিষয়বস্তু তো আপনাকে নিশ্চয়ই আপনি জানেন। আমি শুরু করতে চাই কোটা বিরোধী আন্দোলন, যেটি এখন বাংলাদেশে টক অফ দ্য টাউন। সো কোটা বিরোধী আন্দোলনকারীদের মামলার বিষয়ে অ্যাপিলেট ডিভিশন 4 সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। এর অর্থ কি সবার বোঝার সুবিধার্থে যদি একটু ব্যাখ্যা করেন যে কোটা বিরোধী আন্দোলনে এই রায় বা এই সিদ্ধান্ত কারণে কি কোনো প্রভাব পড়বে কিনা? মিস্টার জিল্লুর রহমান। জি, আসসালামু আলাইকুম টিটুর রহমান, এবং আমাকে যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে শুভেচ্ছা। টিটুর রহমান, আপনি যে প্রশ্নটি করলেন যে আমাদের কোটা বিরোধী যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের কনসিকুয়েন্সটা কি, আমাদের মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা জাজমেন্ট দিয়েছে এবং এই জাজমেন্টের পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে আবার 4 সপ্তাহের একটা স্থিতি অবস্থা পাওয়া গিয়েছে। এখন এইটা আদালতের যে কনসিকুয়েন্স, এটা বলার আগে আমি একটু ইতিহাস বলি, বা আমাদের এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে সৃষ্ট সমস্যাদি বা সৃষ্ট যে আন্দোলনের প্রেক্ষাপট, এটা নিয়ে একটু আলোচনা করি। আসলে মুক্তিযোদ্ধা কোটা যে 30% কোটা প্রদান করা হয়েছে গত 53 বছর ধরে, এটি আমি একজন আইনজ্ঞ হিসেবে আমি যেটা বলবো, বা আইনের স্টুডেন্ট হিসেবে আমি যেটা বলবো, এটি আসলে সংবিধান বিরোধী। ইভেন 1971 সালে বা 1972 সালে সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশ, আমাদের দেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি হয়তো আবেগের বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধাদের ভালোবেসে উনি 30% কোটা দিয়েছিলেন। যেহেতু উনি দিয়ে ফেলেছিলেন, এটি যদিও আমি মনে করি এটিও ছিল বেআইনি এবং এটিও অসাংবিধানিক। কিন্তু আমি আপনাকে একটু সংশোধন করে দিই, সেটা ছিল ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য, কন্টিনিউয়াসলি। জি, যেটা আপনি বললেন যে ফর দ্য টাইম বিং ছিল, কিন্তু ফর দ্য টাইম বিং হলেও কিন্তু ওটা বেআইনি ছিল। কারণ আপনার সংবিধানে যেটা বলা না, আপনি সংবিধানের আপনি এমন কোন আইন তৈরি করতে পারবেন না, আপনি এমন কোন আদেশ দিতে পারবেন না যে আদেশ আপনার সংবিধানের স্পিরিটের এগেইনস্টে যায়। তাহলে আমাদের 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে এবং যে সংবিধান পার্লামেন্টে 2/3 মেজরিটির মাধ্যমে অনুমোদিত হয়েছে, তাহলে সেই পার্লামেন্টে কিন্তু আমার মুক্তিযোদ্ধাদের 30% কোটা দিতে হবে। এটি কিন্তু আমার ওই সংবিধানের কোনো ধারা উপধারা অথবা সংবিধান যে তফসিলে কোথাও এই কথা বলা নাই। আমাদের সংবিধানে কি বলা আছে? আমাদের সংবিধানের আর্টিকেল 27, 28, 29 এবং সংবিধানের 19 ধারাতে বলা হচ্ছে আইনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সমতা প্রয়োগ করতে হবে, এবং আর্টিকেল 27 বলা হচ্ছে যে সবার ক্ষেত্রে আইন সমান, এবং আর্টিকেল 28 বলা হচ্ছে যে সবার ক্ষেত্রে আইন সমান, তবে রাষ্ট্র কিছু ক্ষেত্রে, যেমন উইমেন, চিলড্রেন, এদের ক্ষেত্রে রাষ্ট্র বিশেষ ধরনের আইন তৈরি করতে পারবে, বিশেষ প্রবিধান তৈরি করতে পারে। এবং 29 স্পেসিফিক বলেছে যে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, তার সরকারি চাকরি বা সরকারি নিয়োগের ক্ষেত্রে আমাদের 18 কোটি জনগণের সমান অধিকার থাকতে হবে। শুধু এই আইনে 29-এর 3 উপধারাতে বলা হচ্ছে যে রাষ্ট্র যদি চায়, তাহলে কোনো অনগ্রসর গোষ্ঠী, যেমন উপজাতি, প্রতিবন্ধী অথবা উইমেন,
এরা আমাদের এখনো ইকুয়াল পর্যায়ে আসে নাই, সমতা পর্যায়ে আসে নাই। এই ক্ষেত্রে রাষ্ট্র চাইলে তাদেরকে কোটা প্রথা বা তাদেরকে বিশেষ সুবিধা প্রদান করতে পারে, কিন্তু কোথাও মুক্তিযোদ্ধাদের কথা বলা নাই। তো 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আইনটি করেছিলেন এটি একটা অস্থায়ী আইন ছিলেন, এবং উনি বলেছিলেন এটা স্বল্প সময়ের জন্য, যেহেতু মুক্তিযুদ্ধ যারা করেছে তারা যদি শিশু মুক্তিযোদ্ধা যদি হয়েও থাকে তাহলে তার বয়স 14-15 কম না। ওই সময় সরকারি চাকরির বয়স ছিল কিন্তু 25। ওই সময় 1972 সালে সরকারি চাকরিতে ঢোকার বয়স ছিল 25, এবং মুক্তিযোদ্ধাদের জন্য 1 বছর বয়স বাড়ানো হয়েছিল, 1 বছর বা 2 বছর বাড়ানো হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের বয়সের সীমা ছিল 26 বা 27। কিন্তু এটা করতে যে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদিও এটা অসাংবিধানিক ভাবে এই আইনটি উনি প্রণয়ন করেছিলেন, তারপরেও আমি এটি নিয়ে আমি বিতর্ক করছি না, যেহেতু একটা সদ্য স্বাধীন দেশের উনি একজন মহানায়ক এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক। এ কারণে আমি ওনার যদি এটা ভুল ত্রুটি হয়েও থাকে আমি এটা খুব বেশি সমালোচনা করছি না। তারপরেও যে মুক্তিযোদ্ধাদের যে কোটা, এটি প্রথম যে 72 সাল বা 73 সালে প্রথম বিসিএস এ নিয়োগ করা হয়েছিল। এরপরে 78, 79, 80 দিকে আরো 2টা বিসিএস এ নিয়োগ করা হয়েছে। এরপরে এরশাদ সাহেব যখন পাওয়ারে আসে, এরশাদ সাহেব পাওয়ারে আসার পরে এই যে মুক্তিযোদ্ধাদের যে কোটা, তখন 27 বছর এক্সিড হয়ে গিয়েছিল। এক্সিড হয়ে যাওয়ার পরে মুক্তিযোদ্ধাদের আর পাওয়া যাচ্ছিল না, এবং এইভাবে কন্টিনিউ করে 82 সাল থেকে বেগম জিয়ার 96 সাল পর্যন্ত। তখন আক্ষরিক অর্থে মুক্তিযোদ্ধাদের সবারই বয়স 27 ক্রস করে গিয়েছিল। তো 27 যদি ক্রস করে গিয়েছিল, এরপরে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসে তখন শেখ হাসিনা এটাকে নিয়ে সে এটা নিয়ে একটা রাজনীতি শুরু করে এবং এটা নিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসাটা কি? তখন উনি 96-এ উনি বললেন যে মুক্তিযোদ্ধাদের যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের এই 30% কোটা প্রদান করতে হবে। তার মানে শেখ হাসিনা 96-এ যে আইনটা করলেন, এই আইনও কিন্তু অসাংবিধানিক। এর পরবর্তীতে 2008 সালে শেখ হাসিনা যখন আবার পাওয়ার আসলেন, 2009 সালে সরকার গঠন করলেন, শেখ হাসিনা দেখলেন যে এটাতে তো ভালো ব্যবসা, এটাতে তো ভালো বিজনেস, তার রাজনৈতিক দলের নেতা কর্মীদের ছেলে মেয়েদেরকে সহজে কম যোগ্যতা সম্পন্ন লোকজনকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া যায়। তখন উনি 2008 বা 2009 সালে উনি বললেন যে না, এখন যেহেতু মুক্তিযোদ্ধা ছেলে মেয়েদের পাওয়া যাচ্ছে না, তাহলে নাতি নাতনিদেরও এই কোটা প্রদান করতে হবে। তার মানে 2009 সালে যে আদেশটা প্রদান করেছেন সেই আদেশটাও অসাংবিধানিক ছিল। এরপরে আপনি 2018 সালে যখন ছাত্ররা ক্ষোভে ফেটে পড়লো এবং তারা বললো যে মুক্তিযোদ্ধা কোটা এই 30% কোনোভাবে রাখা যাবে না, তারপরেও ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা টোটাল কোটা মানে কোটা বাতিল হোক এটা না, আমরা এটা 5 থেকে 10% ভিতর সীমাবদ্ধ যেন থাকে। কিন্তু ওই সময় ইলেকশনের আগে এবং এটা নিয়ে সরকার যাতে ক্ষমতাচ্যুত না হয়ে যায়, এই কারণে 2018 সালে তড়িঘড়ি করে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা প্রথম এবং তৃতীয় শ্রেণীর সকল নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সহ সকল কোটা প্রথা বাতিল করলেন। এটিও কিন্তু অসাংবিধানিক, কারণ আমাদের আর্টিকেল 29 সাব ক্লজ 3-তে যেটা বলা হচ্ছে যে আমাদের উপজাতি প্রতিবন্ধী নারী এবং অনেক জেলার শিক্ষার হার কম, তো তারা কিন্তু এখনো সমতা পর্যায়ে আসে নাই। সমতা পর্যায়ে যেহেতু আসে নাই, তার মানে শেখ হাসিনা রাগের বশবর্তী হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে 2018 সালে যে কাজটি করেছেন, উনি 2 বার সংবিধান লঙ্ঘন করেছেন। একবার হচ্ছে আমাদের আর্টিকেল 29 সাব ক্লজ 3-তে অন্য অনগ্রসর গোষ্ঠীর ক্ষেত্রে যে কোটা প্রথার কথা বলা হয়েছে সেটাকে উনি ভায়োলেট করলেন এবং আর্টিকেল 29 সাব ক্লজ 3 উনি লঙ্ঘন করলেন। দ্বিতীয় লঙ্ঘন করলেন কোনটা? তৃতীয় লঙ্ঘন করলো যে প্রধানমন্ত্রী চেয়ারে থেকে আপনি সংবিধান শপথবদ্ধ একটা কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট হোল্ড করে আপনি রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, হুইচ ইজ এ ভায়োলেশন অফ আর্টিকেল 148 তফসিল 5-এ উনি যে ল্যাঙ্গুয়েজে যে ভাষায় শপথ নিয়েছেন ওখানে কিন্তু বলা আছে যে উনি কোনো রাগের বশবর্তী হয়ে কোনো ধরনের আদেশ, সিদ্ধান্ত বা কোনো ধরনের উনি ডিসিশন মেক করবেন না। তার মানে উনি 2018 সালের শেখ হাসিনার এই আদেশটা ডাবল সংবিধান লঙ্ঘন, আর্টিকেল 29 সাব ক্লজ 3 এবং আর্টিকেল 148 তফসিল 5-এর উনি যে মানে তফসিল 5-এ উনি যে শপথ নিয়েছেন, শপথের লঙ্ঘন। এরপরে এসে দেখেন 2024 সালে এসে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আসলে ভেবেছে যে কোটা প্রথা চালু করবে এবং মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতিদের এইটাকে সুযোগ দেওয়া লাগবে, কারণ আসলে উনি ভেবেছেন বা উনি দেখেছেন এটা বড় ধরনের ব্যবসা, বড় ধরনের ওই যে বিজনেস। এই কারণে উনি আদালতকে ব্যবহার করেছেন এবং আদালতকে ব্যবহারের মাধ্যমে আমি মনে করি একটা মহা নাটক
মঞ্চস্থ করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো আমাকে বলতে পারেন যে আদালতকে ব্যবহার করা হচ্ছে, এটা আপনি কিভাবে বললেন? আপনি আপনি দেখেন যে আপনার চ্যানেলে আমি একজন মুক্তিযোদ্ধা, ওই যে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী যারা আন্দোলন করছে তার ভিতরে একজনের সাথে আমি আপনার চ্যানেলে টক শো করেছিলাম, সম্ভবত বনি ইয়ামিন। উনি কিন্তু বলেছিলেন যে 2018 সালে এই ছাত্র নেতারা যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা কিন্তু হাইকোর্টে রিট করেছিল, এবং হাইকোর্ট তখন বলেছিল এটা সরকারের বিষয়, এটা সরকারের সিদ্ধান্ত, এখানে আদালতের করার কিছুই নেই। এই গ্রাউন্ড শো করে রিটটা খারিজ করে দেওয়া হয়েছিল। ওই একই আদালত আবার 2024 সালে যখন মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতিরা যখন আদালতে রিট করেছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত এটা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, এবং বক্তব্য শুনে হিয়ারিং শুনে উনার একটা জাজমেন্ট দিয়েছেন এবং বলেছে সরকার 2018 সালে মুক্তিযোদ্ধা কোটা সহ সকল কোটা যে বাতিল করেছে এটিকে অবৈধ ঘোষণা করা হলো। তার মানে একই আদালত, যে আদালত বলছে এটা সরকারের বিষয়, এটা আদালতের কোনো বিষয় না, তাহলে এমন কি আবার বিষয় হলো যেখানে আপনি এটি আবার আদালতের বিষয় হয়ে গেল? এই কারণে আমি মনে করি সরকার আদালতকে ব্যবহার করেছে এবং আদালতও ব্যবহৃত হচ্ছে। এখন হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে এর পরবর্তীতে এটা অ্যাপিলেট ডিভিশনে গিয়েছে। অ্যাপিলেট ডিভিশনে যাবার আগে আরেকটি ইন বিটুইন একটা আদালত থাকে, সেটাকে বলা হয় চেম্বার জাজ। ইউজুয়ালি এই সমস্ত জনগুরুত্বপূর্ণ ইস্যুতে চেম্বার জাজ হাইকোর্টের জাজমেন্টটাকে স্থগিত করে দেয়, এটা হচ্ছে ইউজুয়ালি একটা রেওয়াজ। কিন্তু এই ক্ষেত্রে চেম্বার জাজ কিন্তু এটা স্থগিত করে নাই, না করে উনি অ্যাপিলেট ডিভিশনে ফুল বেঞ্চ এটা পাঠিয়ে দিয়েছে। অ্যাপিলেট ডিভিশনে 2 দিন যখন হিয়ারিং হলো, হিয়ারিং এ আমাদের মাননীয় প্রধান বিচারপতি 2 দিন 2 রকম বক্তব্য দিয়েছেন, এবং 2টা বক্তব্যই আমার কাছে মনে হয়েছে যে উনি একজন প্রধান বিচারপতি হিসেবে যে বক্তব্য দিয়েছেন এটি রাজনৈতিক বক্তব্য হয়েছে। উনি প্রথম দিন যে বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে রাজপথের আন্দোলন দেখে আদালতের সিদ্ধান্ত পরিবর্তন হয় না। তা এটি হচ্ছে যে আদালতের সিদ্ধান্ত পরিবর্তন হয় না, টিটু রহমান, এটা আপনিও জানেন, আমিও জানি, প্রধান বিচারপতি জানেন, সবাই জানে এটা হলো আইনের বিধান। কিন্তু যখন প্রধান বিচারপতি যখন এই কথা বলে তার অর্থ হচ্ছে রাজপথের আন্দোলন দেখে আদালতের সিদ্ধান্ত পরিবর্তন হয়। কারণ আপনি যদি কেউ যদি ঠাকুর ঘরে যায়, সে যদি কলা খেয়ে ফেলে, সে আগেই বলে ঠাকুর ঘরে কে রে, তখন সে বলে আমি তো কলা খাই নাই। এখন প্রশ্ন হচ্ছে যে প্রধান বিচারপতি যে কথাটা বলেছে এটি আমি মনে করি একজন আইনজ্ঞ হিসেবে এটি একটা রাজনৈতিক বক্তব্য হয়েছে, একজন প্রধান বিচারপতি হয়ে ওনার এই কথাটা প্রকাশ্যে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রধানমন্ত্রীরা, সরি মাফ করবেন, বিচারপতিরা যে কে বলে সংবিধিবদ্ধ রাজনীতিবিদ, এটাও কিন্তু আমাদেরকে বিচারকের মুখ থেকে শুনতে হয়েছে। আমরা জানি যে এনায়েতুর রহিম উনি বলেছেন যে আমরা যারা বিচারক তারা হচ্ছে সংবিধিবদ্ধ রাজনীতিবিদ, সো তারাও নিজেদেরকে রাজনীতিবিদই মনে করে। তো এখন আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি যেটি বললেন যে এটির একটি সুযোগ তো নিয়েছে অবশ্যই, কিন্তু আপনি কি এটা সম্পর্কে একটু আপনার মন্তব্য চাই যে এসটি ইমাম উনি কিন্তু হাসিনার উপদেষ্টা ছিলেন, উনি প্রকাশ্য এভাবে বলেছিলেন যে বিসিএস এ শুধু লিখিত পরীক্ষাটা ঠিক মতো দাও, বাকিটা দেখছি। এখন মানে এই যে বিসিএস, এই যে ক্যাডার সার্ভিসের মধ্যে এই যে আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকরা, এদের যে ব্যাপক অংশগ্রহণ, এটাও তো আমার কাছে মনে হয় যে সংবিধান বিরোধী। এবং এই ব্যাপারে আপনার মতামত কি? না, এটা আমাদের প্রধানমন্ত্রী, ওনার দরকার হলো ক্ষমতায় থাকা। এখন ক্ষমতায় থাকার জন্য যদি অযোগ্য লোককে যদি উনি চেয়ারে বসিয়ে দিতে পারেন, এবং আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানের যে কমান্ডারগণ গুলো আছে, এই কমান্ডার গুলো যদি যোগ্য সম্পন্ন লোক হয়, তাহলে যিনি যোগ্য সম্পন্ন লোক তার ভিতর কিন্তু দেশপ্রেম ডেফিনেটলি আসবে। কারণ দেশপ্রেমের সাথে যোগ্যতার একটা ইন্টারলিঙ্ক সমন্বয় আছে। কিন্তু যে ব্যক্তি অযোগ্য তার ভিতর দেশপ্রেম কিন্তু থাকবে না, কারণ তার ভিতর দেশপ্রেম কিন্তু কম থাকবে। তার মানে আপনার হয়তো খেয়াল আছে 2018 সালে যখন আমাদের ইলেকশন কমিশনকে নিয়োগ দেওয়া হবে তখন একটা সার্চ কমিটি করা হয়েছিল। তখন ওই সার্চ কমিটির ভিতর আমার চেহারাটা মনে আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মহিলা ডক্টর ফারজানা, তখন ওনাকে এই সার্চ কমিটিতে রাখা হয়েছিল। তখন ওনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল তখন ওনার এত উচ্ছ্বাসে উনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন, তাহলে
ওনার যেটা চাওয়া পাওয়া একটা সুন্দর নির্বাচন কমিশন উপহার দেওয়া, আমরা সেই ধরনের একটা নির্বাচন কমিশন উপহার দেব। এবং এইটার বিনিময়ে আমরা 2018 সালে যে কমিশন পেয়েছিলাম, ওই যে নুরুল হুদা কমিশন, এবং তারা দিনের ভোট ওই যে রাতে করেছিল, এবং 2024-এ যে কমিশন নিয়োগ করা হয়েছে, এই কমিশনের প্রধান ছিলেন কিন্তু বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করি যে 2014 সালে যে নির্বাচন কমিশন, এই 2014 সালের নির্বাচন কমিশনের সার্চ কমিটির হেড ছিল কিন্তু বিচারপতি মাহমুদ হোসেন, যিনি পরবর্তীতে চিফ জাস্টিস হয়েছিলেন। তার মানে উনি হাইকোর্ট ডিভিশনে জাজ থাকার সময় ওনাকে বলা হয়েছিল আপনাকে একটা নাটক মঞ্চস্থ করতে হবে, এবং এই নাটকটা যদি আপনি সুন্দরভাবে মঞ্চস্থ করেন তাহলে আপনাকে হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি করা হবে। এবং উনি 2014 সালে যে ইলেকশন কমিশন, ওই যে রাকিব কমিশনকে নিয়োগ দেওয়া হলো বিচারপতি মাহমুদ হোসেন। 2018 সালে উনি যখন অ্যাপিলেট ডিভিশনে, তখন আর কোনো বিচারপতিকে খুঁজে পাওয়া গেল না। আবার ঘুরে ফিরে সেই বিচারপতি মাহমুদ হোসেন, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, ওনাকে 2018 সালে সার্চ কমিটি প্রদান করা হলো, এবং ওনাকে একইভাবে বলা হলো যে আপনি 2014 সালে যে নাটকটা মঞ্চস্থ করেছিলেন এটিতে আমরা সফল হয়েছি, এবং 2018 নাটকটাও যদি আপনি আরো সুন্দরভাবে মঞ্চস্থ করতে পারেন তাহলে আপনার জন্য প্রধান বিচারপতির পদ, আপনার এটা প্রধান বিচারপতির পদ ঠিক করা আছে। এবং 2018 সালে যে নির্বাচন কমিশন, ওই যে নুরুল হুদা কমিশন, এই কমিশনকেও কিন্তু প্রধান বিচারপতি মাহমুদ হোসেন অ্যাপিলেট ডিভিশনের জাজ থাকার সময় সার্চ কমিটির হেড হিসেবে নিয়োগ দিয়েছে। তার মানে 2014-তে উনি নিয়োগ দিয়েছেন, 2018-তে উনি নিয়োগ দিয়েছেন, এটার বিনিময়ে উনি চিফ জাস্টিস হয়েছেন। এবং এই 2024 সালে যে ইলেকশন কমিশন, এটা হলে বর্তমান যিনি প্রধান বিচারপতি, যিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, উনি তখন অ্যাপিলেট ডিভিশনের জাজ, ওনাকে তখন বলা হলো যে আপনার জন্য প্রধান বিচারপতির পদ রেডি আছে, আপনি প্রধান বিচারপতি মাহমুদ হোসেন যেভাবে 2014-তে নাটক করেছে, 2018-তে নাটক মঞ্চস্থ করেছে, আপনি 2024-এ যদি নাটক মঞ্চস্থ করতে পারেন তাহলে আপনার জন্য প্রধান বিচারপতির পদ আপনার এটা নিশ্চিত। এবং উনি এখনকার যে প্রধান নির্বাচন কমিশন আওয়াল কমিশনকে কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে তার নাম প্রস্তাব করা হয় না। এই সরকারি আইন করেছিল যে নির্বাচন কমিশনার নিয়োগ বিধিমালা 2024, এখানে বলেছিল যে কোনো কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দল থেকে প্রস্তাব আসতে হবে। আওয়াল সাহেবের নাম কেউই প্রস্তাব করে নাই, শুধুমাত্র ডাক্তার জাফরুল্লাহ প্রস্তাব করেছিল, কিন্তু ডাক্তার জাফরুল্লাহ কোন রাজনৈতিক দলকে বিলং করে না, কোন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে না। তার মানে এই যে ওবায়দুল হাসান যে আওয়াল সাহেবকে যে নিয়োগ দিলেন, এটিও কিন্তু বেআইনি হয়েছে, এবং রাষ্ট্রপতি যে তাকে নিয়োগ দিয়েছে এটি কিন্তু অসাংবিধানিক হয়েছে। তো এখন এই যদি অবস্থা হয়, তাহলে আপনি যেটা বললেন যে এনায়েতুর রহিমের যে বক্তব্য এবং তার যে ভিডিও দেখেন ভাইরাল হয়েছে, এবং তিনি যে স্টাইলে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে উনি মস্ত বড় একজন রাজনীতিবিদ, দেন টু দা জাস্টিস অফ দা অ্যাপিলেট ডিভিশন। এটা হচ্ছে সমস্যাটা। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে অ্যাপিলেট ডিভিশন থেকে এখন 4 সপ্তাহের একটা স্থিতি অবস্থা দেওয়া হয়েছে, এটার অর্থ হচ্ছে যে এই 4 সপ্তাহ যে আদেশটা দেওয়া হয়েছে, মানে অ্যাজ ইফ হাইকোর্ট কোনো জাজমেন্টই দেয় নাই, তার মানে এটা আগের অবস্থা বহাল থাকবে। এটা আসলে একটা নাটক। এটা দিয়ে স্টুডেন্টদেরকে বলা যে ঠিক আছে, হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে এটার এই আগামী 4 সপ্তাহ এটার কোনো ইফেক্ট নাই, তোমরা হলে ফিরে যাও, তোমরা বাসায় ফিরে যাও। এরপরে আমাদেরকে শেখ হাসিনা যেভাবে নাটক মঞ্চস্থ করতে বলেছে, আমরা অর্ধেক মঞ্চস্থ করে ফেলেছি, বাকিটা আমরা মঞ্চস্থ করব, এবং তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো। এখন প্রশ্ন আসতে পারে, আপনি তোমাকে ফার্দার প্রশ্ন করতে পারেন, তাহলে এই যে আদালতকে যে শেখ হাসিনা ব্যবহার করছে, নাটকটা মঞ্চস্থ করছে, এর পিছনে কি কোনো কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে কিনা? আমি ডেফিনেটলি বলবো বড় দুইটা ইস্যু বা 3টা ইস্যু আড়াল করার চেষ্টা করেছে। মেইনলি বড় 2টা ইস্যু। একটা হচ্ছে তারা ভেবেছিল ভারতের সাথে যে অসম চুক্তি এবং ট্রেন বা রেলের যে চুক্তিটা, মানে ভারত ভেবেছিল বা শেখ হাসিনা ভেবেছিল যে 18 কোটি জনগণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে রাস্তায় নেমে আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে। এটা একটা ইস্যু। আরেকটি ইস্যু, আপনার হয়তো খেয়াল আছে ইলেকশনের পরে আওয়ামী বুদ্ধিজীবী খ্যাত ডক্টর ফরাশ উদ্দিন, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এবং যিনি এইবার নমিনেশন চেয়েছিলেন সিলেট 1 আসন থেকে, এবং উনি ধারণা করেছিলেন যে উনি অর্থমন্ত্রী হবেন। তো যেহেতু ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই, এই কারণে উনি বলেছিলেন যে আমি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে এমন তথ্য জানি যেটা বললে একটা বিপ্লব হয়ে যাবে, এবং আই মাইট বি অ্যাসাসিনেটেড। কিন্তু ওইটা আসলে যেটা বলেছিল যে এই যে আপনি দেখেন গত 1 সপ্তাহ ধরে পত্রপত্রিকায় যে নিউজ আসছে যে $23.4 বিলিয়ন আমাদের রপ্তানি আয়ের কোনো হিসাব নাই,
হাওয়া হয়ে গেছে, জয় বাংলা হয়ে গেছে। আমি প্রসঙ্গে যাওয়ার আগে আমার এই বিষয়ে একটা ছোট্ট শেষ প্রশ্ন আছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে কোটা বিরোধী আন্দোলনটি, যে আপনি একটু হিং দিয়েছেন, যে এটি মানে এই ছাত্রদেরকে তারা স্বতঃস্ফূর্ত স্বাভাবিক আন্দোলন, নাকি এর পিছনে কূট, আমি এর আগে বলেছি যে একটা কূট রাজনৈতিক চাল। সো আপনি যেটা এখন বলছেন, এই কূট রাজনৈতিক চাল, যে কোনো কিছু আড়াল করা, তো তাই যদি হবে তাহলে এই মানে এটা এই কোটা বিরোধী আন্দোলনের ভবিষ্যৎটা কি হবে বলে আপনি মনে করছেন? আচ্ছা, এক হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনটা স্বাভাবিক কিনা, আমি মনে করি এটা স্বাভাবিক, কিন্তু এই কচি কচি বা কোমল কোমল ছেলে মেয়ে এরা বুঝতে পারছে না, এদেরকে ব্যবহার করা হচ্ছে। কবি হাসান হাফিজ, তার একটা বিখ্যাত কবিতা হচ্ছে যে এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তার মানে আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণ প্রত্যেকে দেখেন কত স্বার্থপর হয়ে গেছে। স্বার্থপর, ধরেন আমার বয়স এখন 55, আমি স্বার্থপর হতে পারি, আরেকজনের বয়স 60, সে স্বার্থপর হতে পারে, আরেকজনের বয়স 70, সে স্বার্থপর হতে পারে। কিন্তু যে বাচ্চার বয়স 18 থেকে 25 বা 18 থেকে 30, সে যদি স্বার্থপর হয় তাহলে ওই জাতির ধ্বংস অনিবার্য। এই যে এখন ছাত্ররা যে আন্দোলনটা করছে, এই আন্দোলন তো একটা ছোট্ট একটা ইস্যু, তাদের একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া থেকে তারা আন্দোলন করছে। বরং আন্দোলনটা হওয়া উচিত ছিল কি, যে এটা এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এবং এটার একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ এবং পদত্যাগ। আপনি দেখেন এই আন্দোলন সফল হবে না এই কারণে সেটা হলো যে বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক নেতৃত্ব এই আন্দোলনকে কিন্তু সমর্থন দিয়েছে, এবং এই আন্দোলনের কিছু নেতা আবার বিবৃতি দিচ্ছে যে আমরা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে আমরা সমর্থন চাই না। আবার তারা আবার এটাও বলছে, বড় গলায় বলছে, যে এর ভিতর থেকে কোনো থার্ড পার্টি বেনিফিট নেই, সেটা আমরা আশা করি না। তার মানে ওনারা একটা মহাভারত একটা বিশুদ্ধ করে ফেলছে, যে বিএনপি এবং জামাত তার একটা ধর্ষিতা নারী, যে তাদের সাথে এক টেবিলে খাওয়া যাবে না, তাদের সাথে একসাথে মেশা যাবে না, তাদের সাথে সমাজে মেশা যাবে না। ওনারা কি বলছেন? কোটা বিরোধী আন্দোলন করছেন। কি আন্দোলন? যে সরকার অবৈধ, যে সরকার অসাংবিধানিক, যে সরকার গায়ের জোরে 16 বছর ক্ষমতায়, ভার্চুয়ালি 18 বছর ক্ষমতায়, সেই সরকারের কাছে আমি কোটা বিরোধী বা কোটা প্রথা বাতিল বা সংস্কারের দাবি তুলছেন। আমি তো মনে করি যে এই ছাত্র যারা আন্দোলন করছে, এই আন্দোলনের প্রতি আমার সমর্থন আছে। বাট বিএনপি, জামাত সহ অন্যান্য যে সমস্ত বিরোধী দল তাদেরকে সমর্থন করছে, এই সমর্থন নিয়ে এই আন্দোলনটাকে আরো তীব্র থেকে তীব্রতর করে এক দফার দাবিতে যে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা ছিল। বিশেষ করে এই যে কোটা বিরোধী আন্দোলনের সাথে দেশ বিরোধী যে চুক্তি করলো, স্বাধীনতা সার্বভৌমত্বের যে চুক্তি করলো, এবং আমার রিজার্ভ যে $10 বিলিয়ন হাওয়া হয়ে, এখন আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হলো 4 থেকে 3 বিলিয়ন, 3 থেকে 4 বিলিয়ন। তাহলে দেশ এত বড় একটা খারাপ একটা দুর্যোগের অবস্থায় এই শেখ হাসিনা সরকার নিয়ে গেছে। তাহলে আমি তো মনে করি ছাত্রদের সেই কবি হাসান হাফিজের এই কবিতাটাকে তাদেরকে লালিত করা উচিত, এবং তাদের বলা উচিত যে এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কিন্তু আমার দেখেন এই ছোট ছোট কোমলমতি ছেলেমেয়েরা তাদেরকে বিপথে পরিচালিত হচ্ছে, এবং বিপথে সরকার কিন্তু ব্যবহার করছে আপনাদের এই যে রিজার্ভ এবং ভারতের সাথে যে অসম চুক্তি, এইটাকে আড়াল করার জন্য, মানে এই দুইটা ইস্যু নিয়ে যাতে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব রাস্তায় নেমে না আসে, 18 কোটি জনগণ যাতে রাস্তায় নেমে না আসে, এটাকে ঢাকা দেওয়ার জন্য, এটাকে আড়াল করার জন্য আদালতকে ব্যবহার করছে, এবং আদালত সুন্দরভাবে ব্যবহৃত হচ্ছে। আমার শেষ আনসারটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে তাহলে এই আন্দোলনের ভবিষ্যৎ কি, এই আন্দোলনের ভবিষ্যৎ হচ্ছে এই আন্দোলনটা আগামী 1 থেকে 1.5 মাস বা 2 মাস আদালতকে ব্যবহার করবে, এবং একসময় শেখ হাসিনাই এই সমস্ত নেতাদেরকে গণভবনে ডাকবে, গণভবনে ডেকে বলবে। এবং আপনি দেখেন হাইকোর্ট কিন্তু ইতিমধ্যে সুর পরিবর্তন করে ফেলেছে। হাইকোর্ট কিন্তু প্রথমে যে শর্ট জাজমেন্ট দিয়েছিল, সেখানে বলেছিল মুক্তিযোদ্ধা 30% কোটা যেটা বাতিল করা হয়েছে, মানে গভর্নমেন্ট যেটা বাতিল করেছে সেটাকে অবৈধ ঘোষণা করেছে। এখন দেখেন তাদের যে পূর্ণাঙ্গ জাজমেন্টের যে আংশিক জাজমেন্ট, সেখানে কিন্তু হাইকোর্ট সুর পরিবর্তন করেছে, এবং তারা বলেছে যে রায়ে, যে এখন যে জাজমেন্টটা প্রকাশ করেছে, সেখানে বলেছে রায়ে সব কোটা বজায় রাখতে বলা হয়েছে, তবে প্রয়োজনে সরকার তা কমাতে বা বাড়াতে পারবে। তো এর জন্য তো টিটো রহমান তো উচ্চ আদালত লাগে না, এর জন্য তো হাইকোর্ট লাগে না। এটা যে কোটা প্রথা বাড়াতে বা কমাতে পারে, এটা তো সরকারের সিদ্ধান্ত, সরকারই তো পারে। এবং 2018 সালে ছাত্ররা যে আন্দোলন করেছিল, এবং তাদের তো দাবি ছিল যে আমরা সম্পূর্ণ বাতিল চাই না, আমরা চাই এটাকে সংকুচিত করে এটা 5 থেকে 10% আনার জন্য।
তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আদালত পর্যন্ত যাওয়া লাগে না, এটা তো সরকার তো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। আসলে এটা আদালতকে ব্যবহার করে এই যে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ যে $10 বিলিয়ন, মানে 1,00,000 কোটি টাকা জয় বাংলা হয়েছে অথবা তারা পাচার করে ফেলেছে, এইটাকে ঢাকা দেওয়ার জন্য আর এই ভারতের যে অসম চুক্তি এবং স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনের চুক্তি, এই দুটাকে আড়াল করার জন্য শেখ হাসিনা একটা স্কোপ খুঁজতেছিল, সেই স্কোপটা ছাত্রদেরকে দিয়ে দিয়েছে এবং ছাত্ররা মনে হচ্ছে যে তারা বিশাল কিছু জয় করে ফেলছে। এই শেখ হাসিনার যে স্বৈরতন্ত্র, শেখ হাসিনার যে স্বৈর শাসক এবং দেশ যে একটা একনায়কতন্ত্র এবং দেশ একটা ধ্বংসের কিনারায়, সেখানে ছাত্ররা তাদের ছোট একটা ইস্যু নিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং তারা ব্যবহৃত হচ্ছে এবং আদালতকে ব্যবহার করা হচ্ছে এবং আদালতে ব্যবহৃত হচ্ছে। ধন্যবাদ। ঠিক আছে জিলুর ভাই, আপনি যেটা বলেছেন পরিষ্কার করেছেন, সেটা ঠিক আছে। আমি গতকালকে আমি আমার মতটা দিয়েছি। আমার এ প্রসঙ্গে আমার মত ছিল যে মানে এখন যদি এটা আমরা বলি যে ছাত্ররা তাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলছে, হ্যাঁ তারা নিজেদের অধিকার নিয়ে কথা বলবে এবং এটার পিছনে রাষ্ট্র কি হচ্ছে, ওরা কিন্তু আবার বলছে রাষ্ট্র সংস্কারের কথা বলছে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। সো রাষ্ট্র মেরামতের কাজ কোটা আন্দোলন বা কোটার পক্ষে বিপক্ষে, এটাতে রাষ্ট্রের মেরামতের কাজ না, এটা আসলে রাজনৈতিক দলগুলো তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, মানে একটা জিনিস কি যে রাষ্ট্র মেরামতের জন্য গণতন্ত্র দরকার, ভোটাধিকার দরকার। এদের অধিকাংশ 3বার যারা মানে ভোট দিতে সক্ষম, তারা কিন্তু ভোট দিতেও পারে নাই। তারা কিন্তু কোথাও কোনো পোস্টারও আমি দেখি নাই আমার ভোট আমি দিতে চাই, কিংবা তারা কিন্তু কোথাও বলেনি যে গণতন্ত্র চাই। তারা কোথাও একটা পোস্টার আমি দেখি নাই যারা বলে বাক স্বাধীনতা চাই। একটা পোস্টার আমি দেখি নাই যেখানে তারা এই যে স্বৈরতান্ত্রিক যে অবস্থা তার বিরুদ্ধে একটি শব্দ দেখিনি। এবং কোথাও দেখিনি যে ভারত যে আমাদের আগ্রাসন করছে, এই যে রেল আমাদের উপর দিয়ে মানে টানছে, এটাও কোথাও লেখা নাই। এর দায় কি এই ছাত্রদের? না, এ দায় আমাদের সার্বিক বিরোধী রাজনৈতিক দলগুলোর। আমরা এদেরকে সংগঠিত করতে পারিনি, এদের মধ্যে এটা আমরা জাগাতে পারিনি। আপনার কি মনে হয় যে আমি গতকালকে বলেছি এরা সবাই আবেদ আলী হতে চায়, এরা সবাই কি বলে বেনজির হতে চায়, এরা সবাই চোর হতে চায়, এরা সবাই মানে সরকারি চাকরি পেতে চায়, জানে যে সরকারি চাকরি পেলে আমরা আবেদ আলী হতে পারবো, আমরা কি বলে বেনজির হতে পারবো। আপনার কি মনে হয়? না, আপনি যেটা বললেন যে কোটা বিরোধী যে আন্দোলনটা হচ্ছে, আমি যেটা মনে করি বা আমার ব্যাখ্যা বিশ্লেষণে আপনি হয়তো বুঝতে পেরেছেন বা আপনার দর্শক শ্রোতা হয়তো বুঝতে পেরেছে, এটা একটা নিয়ন্ত্রিত আন্দোলন হচ্ছে। এবং এই আন্দোলনের কিছু নেতারা যখন বলছে যে বিএনপি জামাত বা বিরোধী রাজনৈতিক নেতৃত্বে মানে ইনডাইরেক্টলি তারা বলেছে বা বোঝানোর চেষ্টা করছে তাদের সমর্থন আমরা চাই না, এবং তারা বলছে যে আমাদের এই আন্দোলনের মানে এই আন্দোলনকে ব্যবহার করে যাতে তৃতীয় পক্ষ যাতে কোনো অ্যাডভান্টেজ বা সুযোগ না নিতে পারে। তা আমার ছাত্র ছাত্রীরা আমার ছেলে মেয়ের সমতুল্য অথবা আমার ছোট ভাই বোনের সমতুল্য, যে তোমরা যে এই কথাগুলো বলছো, এই কথাগুলো কি বুঝে বলছো? তার মানে এই কথাগুলো যারা বলছে তারা আসলে আমি মনে করি সরকারের গোয়েন্দা সংস্থা কর্তৃক যে কথাগুলো তাদেরকে বলতে বলা হচ্ছে, ওই নেতারা কিন্তু ওই কথাগুলো বলছে। আপনার কোটা প্রথা বাতিল, এটা একটা ছোট্ট একটা ইস্যু। আপনি ভালোই বলেছেন। আপনি দেখেন 2014, 2018, 2024 আপনি একটা ভোট দিতে পারলেন না, আপনার একটা ভোটের অধিকার নাই, কারণ আপনার তো ওইটা তো আরো বেশি প্রায়োরিটি আসা উচিত ছিল। আর আপনি যে কথাটা বললেন যে বিরোধী রাজনৈতিক নেতৃত্বের কি এখানে কোনো ব্যর্থতা নাই, আমি মনে করি বিরোধী রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা আরো বেশি। এই যে দেখেন ভারতের সাথে যে 10টা অসম চুক্তি হলো, আমি বিএনপির পক্ষ থেকে বিএনপি বা জামাতের পক্ষ থেকে আমি তো খুব বেশি জোরালো প্রতিবাদ তো আমরা মানে আমি কিন্তু দেখতে পাই না। আমি 2বার মির্জা ফখরুলের বক্তব্য শুনেছি। 2বার মির্জা ফখরুল বলেছে যে আমরা কিন্তু ভারতের এগেনস্টে কোনো বক্তব্য দিচ্ছি না, আমরা চুক্তির এগেনস্টে কথা বলছি। তো তার মানে ভারতের বিরুদ্ধে কথা বললে এমন একটা ভাব যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ওনাদেরকে ক্ষমতায় বসাবে না।
এবং আপনি দেখেন বিরোধী যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ছোট ছোট দলগুলো যাদের জনসমর্থন কম, হ্যাঁ তারা বলে কথা বলে, কিন্তু তাদের তো জনসমর্থন কম। কিন্তু যে দলের জনসমর্থন বেশি, যেখানে বিএনপি এবং জামাতের প্রতি মানুষ আশা করে আছে, কিন্তু এদের কিন্তু আমরা কিন্তু এই যে 10টা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্বে লঙ্ঘনের যে চুক্তি হলো, এই চুক্তির বিষয়ে আমরা কিন্তু বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরালো কিন্তু আমরা কোনো বক্তব্য দেখছি না। এই যে দেখেন টিটো রহমান এই যে $10 বিলিয়ন জয় বাংলা করে ফেললো, ভার্চুয়ালি রিজার্ভ এখন $3-4 বিলিয়ন আছে। আপনি কোনো বিএনপি বা জামাতের নেতৃবৃন্দদের মুখ থেকে কিন্তু আপনি এই কথা, আপনি কি গত এক সপ্তাহে শুনেছেন? মানে অ্যাটলিস্ট আমি শুনি নাই যে আপনি $10 বিলিয়ন কোথায় হাওয়া করলেন। আপনি দেখেন টিটো রহমান, আপনি যদি গ্রামে একটা চোর ধরা পড়ে, তাহলে এই চোরটাকে মানুষ পিটাইতে থাকে, পিটাই বলে যে তুই টাকা কোথায় রেখেছিস, এটা তুই বল, এটা এনে দে, আর যতক্ষণ পর্যন্ত না আনবি ততক্ষণ পর্যন্ত তোকে পিটাতে থাকবো। এটা অন্য কোনো দেশ থাকলে গণভবন ঘেরাও করতো, করে শেখ হাসিনাকে বাধ্য করতো যে আপনি এই $10 বিলিয়ন কোথায় রেখেছেন এটা আপনাকে জনসমক্ষে বলতে হবে। আপনার যদি সরকারি প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে থাকে, তাহলে আপনাকে জাতির সামনে ক্ষমা চেতে হবে এই 3 প্রতিষ্ঠানের পক্ষে, যে আমার এই 3 প্রতিষ্ঠান সরকারি সংস্থা ভুল করেছে। অথবা আপনাকে বলতে হবে যে আমার আওয়ামী লেসপেন্সার, অথবা আমার আত্মীয় স্বজন, অথবা আমার আওয়ামী লীগের এজ এ দল এই $10 বিলিয়ন আমার বিজনেস অলিগারদের মাধ্যমে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে টাকাটা পাচার করে ফেলেছে। তার মানে এটা তো যে কোনো একটা, আইদার আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, অথবা আপনি এই $10 বিলিয়ন আপনি পাচার করেছেন। এটি বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো দেশ যদি হতো, ইভেন নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা যদি হতো, তাহলে এত সময় গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে বাধ্য করতো যে আপনি $10 বিলিয়ন কোথায় রেখেছেন আপনাকে বলতে হবে। কিন্তু আপনি দেখেন বিএনপি, জামাত বা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দদের পক্ষ থেকে আপনি যে $10 বিলিয়ন কোথায় গিয়েছে তাদের কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নেই, তাদের কোনো বক্তব্য নেই। বক্তব্যময় বলতে কোনো জোরালো বক্তব্য নেই, সোজা কথা। এখন আপনি যে কথাটা বললেন, এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের ওই 1945-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানির একজন বিখ্যাত পাদ্রী এবং একজন ভালো লেখক এবং একজন ভালো একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ছিল মার্টিন নিউমলার। তো ওনার কাছে যখন এই জার্মান বাহিনীর অত্যাচারে মানুষ যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, দলে দলে কিন্তু ওনার কাছে লোকজন আসছিল, প্রথমে জিউসরা এসেছে, তখন বলেছে যে আপনি একটু লেখালেখি করেন এবং আমাদেরকে এই হিটলারের দুঃশাসন থেকে বাঁচান। তখন সে বলেছে যে আই ডোন্ট বিলংস টু এ জিউস, সো এটা আমার সমস্যা না, এটা তোমাদের সমস্যা, আমি লিখতে পারবো না। এরপরে খ্রিস্টিয়ান একটা গোষ্ঠী আসলো, তাদেরকে বললো যে আই ডোন্ট বিলং অ্যাজ এ খ্রিস্টিয়ান, সো এটা আমার কোনো সমস্যা না। এরপরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ওই যে বিজনেস পার্সনরা আসলো, তখন বললে আমি তো কোনো ব্যবসায়ী না, বিজনেস পার্সন না, এটা আমার সমস্যা না, সো আমি এটা লিখতে পারবো না। এরপরে শ্রমিকরা আসলো, ট্রেড ইউনিয়ন আসলো, তখন বললো আমি তো ট্রেড ইউনিয়ন বিলং করি না, সো আমি এটা পারবো না। সাধারণ জনগণ এসে তাকে অনুরোধ করলো, তারপরে বললো যে আমি তো সাধারণ জনগণের ভিতর পড়ি না, আমি তো পাদ্রী, আমি তো সাধারণ জনগণের ভিতর পড়ি না। তো যখন হিটলার চার্চের ভিতরে যখন নিয়ম চালু করলো, রেস্ট্রিকশন ইম্পোজ করলো, তখন উনি এফেক্টেড হলো। তো উনি যখন এফেক্টেড হলেন, তখন উনি লেখালেখি শুরু করলেন, তখন উনাকে হিটলারের বাহিনী আটক করে নিয়ে গেল। তখন উনি আক্ষেপ করে বলেছিলেন যে আমাকে যখন আটক করা হয়েছে, আটক করার পরে দেয়ার ওয়াজ নোবডি টু স্পিক অন বিহাফ অফ মি। এটা 1945 সালে হিটলারের পরাজয় পরে উনি আক্ষেপ করে একটা কবিতা আকারে এই কথাগুলো বলেছিল, যেটা এখনো ব্রিটিশ মিউজিয়ামে ওনার এই কবিতাটা রক্ষিত আছে। এখন আমাদের বাংলাদেশের সমস্যাটা হলো এই যে আমাদের ছাত্ররা তারা বলছে যে আমরা আবেদ আলী হতে চাই, আমরা বেনজির হতে চাই, আমরা ডিএমপি কমিশনার হাবিব হতে চাই, আমরা ডিবি হারুন হতে চাই, রাইট, আমরা চুরির অধিকার চাই। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি খুব অবাক হয়েছি, আমি অন্তত একটা পোস্টার আশা করেছিলাম যে এই যে 3.5-4 লক্ষ আমরা যেটা বলি বেসরকারি ভাবে কি বলে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে কি বলে চাকুরি করছে, অন্তত একটা পোস্টার আমি আশা করেছিলাম যে এই ভারতীয় এই যারা আমার দেশে চাকুরি করছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশ ছাড়তে হবে। কোথাও দেখি না, আমি খুব খুঁজছি। সো এখন এই হচ্ছে আমাদের দেশের আমাদের কোটা আন্দোলনকারীরা, ওরা সবাই আবেদ আলী হতে চায়, ওরা সবাই কি বলে আমাদের বেনজির হতে চায়। তাহলে আর কি করবেন? আমি পরবর্তী বিষয়ে যেতে চাই জিরো ভাই, কারণ আমাদেরকে একটু দ্রুত শেষ করতে হবে। আমি আপনার কাছে জানতে চাই, একের পর এক বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এই বিষয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং যারা এই প্রশ্নপত্র
ফাঁস করেছেন। আপনি জানেন যে ওই আবেদ আলী যার নাম আমি বললাম, সো এই আবেদ আলী এখন কোটি 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 টাকার মালিক, এবং এই আবেদ আলী এবং সবচেয়ে আমি অবাক হয়েছি যে আবেদ আলীকে নিয়ে এই সংস্থাপন মন্ত্রণালয়ের যে মন্ত্রী সে আবার একটা স্টেটমেন্ট দিয়েছে যে মানে বিরোধী কোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে এটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা। এবং পরবর্তীতে বাংলা আউটলুক এটা প্রকাশ করেছে মন্ত্রীও ছড়াচ্ছে ভুয়া তথ্য, অর্থাৎ যার ছবি উনি ব্যবহার করছেন, যাকে উনি ইঙ্গিত করছেন, উনি কিন্তু আবেদ আলী না। জিল্লুর ভাই, আপনার মূল্যায়ন জানতে চাই। আপনি যেমনটি বললেন যে আমাদের গভর্নমেন্ট চাকরি সিভিল সার্ভিস তো একেবারেই এই যে শেখ হাসিনার এই গত 16 বছর এবং আগের টার্মের 5 বছর, এই 21 বছরে সিভিল সার্ভিসটাকে বা সরকারি চাকরিটাকে, ইভেন ডিফেন্স ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স একবার ধ্বংসের দ্বার প্রান্তে। মানে এখন যা ধ্বংস হতে বাকি আছে, একটা বিস্ফোরণ হতে বাকি আছে। এখন আপনি যেটা বললেন যে এই যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে, মুক্তিযোদ্ধাদের কোটা, এটার মাধ্যমে তো অযোগ্য লোক এই গত 21 বছরে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে। এটার সাথে সাথে যে প্রশ্নগুলো আউট করা হয়েছে, এই যে আমি দেখেন আমাদের এই গোপালগঞ্জ থেকে যে সমস্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ পেয়েছে এবং তারা কিন্তু এখন অনেক ক্ষমতাবান, কিন্তু আমি একটু অবাকই হয়ে যাই যে তারা কিভাবে মানে বিসিএস এর মতো বা পাবলিক সার্ভিস কমিশনের মতো এক্সামে তারা কোয়ালিফাই করলো, যেখানে একটা পদের এগেনস্টে 1 লক্ষ ক্যান্ডিডেট কম্পিট করে। এই যে আমাদের বেনজির সাহেব কিন্তু ভার্চুয়ালি বিএ পাস, মানে উনি যখন বিসিএস পরীক্ষা দিয়েছেন উনি কিন্তু অনার্সও না, উনি কিন্তু বিএ প্রাইভেট পরীক্ষার্থী ছিলেন। এবং ওনার কাছে যিনি আসাদুজ্জামান মিয়া, আরেক ধনকুবের, যিনি ডিএমপি কমিশনার, উনিও কিন্তু বিএ পাস। এবং ওনাদের পরের ব্যাচে দিদার নামে একজন অ্যাডিশনাল আইজি রিটায়ার করেছেন, ওনার বাড়িও গোপালগঞ্জ, উনিও বিএ পাস। এই যে ওনার পরের ব্যাচে যে ওই যে মনিরুল ইসলাম, এখন অ্যাডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ, উনিও বিএ পাস। এখন যে ডিএমপি কমিশনার হাবিব, উনিও বিএ পাস। এবং হাবিব সাহেবদের ব্যাচে যিনি সার্জেন্ট মিজান নামে পরিচিত এবং 17 বিসিএস এ ফার্স্ট, উনিও বিএ পাস। এবং এডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ মনিরুল ইসলামের কথা যেটা বললাম, উনিও বিএ পাস এবং উনি উনার বিসিএস ও প্রথম পাস। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে তাহলে এই সব বিএ পাস গুলো অল আর ফ্রম গোপালগঞ্জ, এবং তারা বিসিএস এর মতো কম্পিটিটিভ এক্সামে শুধু কোয়ালিফাই না, ওই ব্যাচে সে ফার্স্ট হচ্ছে। এরপরে আপনি 96, এই যে আপনি দেখেন যে 96 সালে শেখ হাসিনা যখন মুক্তিযোদ্ধা কোটায় ছেলে মেয়েদেরকে নিয়োগ দিল, আমি তো সব ক্যাডারের কথা বলতে পারবো না, বাট আমি আমার ক্যাডারের কথা বলতে পারবো। এই যে আপনি দেখেন ডিবি হারুন, অথবা এই যে অ্যাডিশনাল এই যে রফিকের নামে কথা হলো শত কোটি টাকার মালিক, তারা কিন্তু মুক্তিযোদ্ধার কোটায়, মানে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তারা চাকরিতে ঢুকেছে। এবং এখন আপনি দেখেন যারা পুলিশে যারা এই যে তথাকথিত মস্ত বড় আমলিগা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং যারা জনগণের এগেনস্টে শত্রু হিসেবে কাজ করছে, আপনি দেখেন তারা সবাই চাকরি পেয়েছে এই মুক্তিযোদ্ধা কোটায়, ছেলে মেয়ে কোটায়। এরপরে যদি আবেদ আলীর মতো লোকজন যদি প্রশ্ন দিয়ে থাকে, এই যে ডিএমপির কমিশনার হাবিব সাহেব, উনি চাকরিতে ঢোকার আগে পাবলিক সার্ভিস কমিশনের হি ওয়াজ এ ক্লার্ক। এরপরে তো উনি 17 বিসিএস এ কোয়ালিফাই করেছে এবং কম্বাইন্ড, এবং তার পজিশন হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্টে ওনার ব্যাচে তার পজিশন হলো 7th। তার মানে একজন পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্ক, তিনি বিসিএস পরীক্ষা বা কম্বাইন্ড মেরিট লিস্টে তার ব্যাচে 7th হয়। এখন এই যদি হয়, এটা আমি তো এটার কি আলোচনা করবো বলেন? কারণ এই যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই যে এই সমস্ত অযোগ্য লোক, এই যে আমাদের দেখেন সেনাপ্রধান জেনারেল আজিজ, হি ইজ নট সাপোজ টু বি প্রমোটেড এজ এ লেফটেন্যান্ট কর্নেল। উনি লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা নাই, and he has become the ফরেস্টার জেনারেল। the ফরেস্টার জেনারেল যারা লিeutenant কর্নেল হওয়ার যোগ্যতা নাই, তাকে যদি আপনি ফরেস্টার জেনারেল বানান, তো তাহলে সেনাবাহিনীর যে অবস্থা সেই অবস্থায় হবে। তো এখন সব সেক্টরে একই অবস্থা। আপনার শেখ হাসিনা শুধুমাত্র সুন্দর করে কৌশলে বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে ভারতের সহায়তায় সুন্দর করে নিয়ন্ত্রণ করে রেখেছে। বাদ বাকি কোন সেক্টর শেখ হাসিনার নিয়ন্ত্রণে নাই। আই রিপিট, বাকি কোন সেক্টর শেখ হাসিনার নিয়ন্ত্রণে নাই। তাহলে আপনি হয়তো বলবেন যে তাহলে ক্ষমতায় আছে কিভাবে? ক্ষমতায় আছে হলো যে ওনার যদি প্রত্যেকটা মানে কোন সেক্টর যদি ওনার নিয়ন্ত্রণে থাকতো, তাহলে প্রধান বিচারপতি বা এনায়েতুর রহিম কখনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার সাহস পেতেন না। ওনার যদি সেনাবাহিনীর প্রতি কন্ট্রোল থাকতো,
তাহলে জেনারেল আজিজ কখনোই বলতে পারতেন না আমি গত 47 বছরের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আমি দেখি না। কারণ এই কথা বলার অর্থ হলো উনি টোটাল সেনাবাহিনীকে কলঙ্কিত করলেন এবং ওনার যদি নিয়ন্ত্রণ করতে হলে জেনারেল শফিউদ্দিন। আমাদের এক দর্শক আমাকে একটু সংশোধন করে দিয়েছেন, উনি হচ্ছেন সাজিদ, উনি বলেছেন শপথবদ্ধ রাজনীতিবিদ, অর্থাৎ এনায়েতুর রহিম বলেছিলেন আমরা বিচারকরা শপথবদ্ধ রাজনীতিবিদ। জি, আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ। জি, আপনি দেখেন এইবার যে নির্বাচনটা হলো জেনারেল শফিউদ্দিন, উনি ইলেকশনের দিন সকালবেলা ভোট দিয়ে উনি রাজনৈতিক বক্তব্য দিলেন। ওনাকে কি শেখ হাসিনা বলেছে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য? বলেন নাই। উনি নিজ থেকে শেখ হাসিনার কাছে ভালো হওয়ার জন্য রাজনৈতিক বক্তব্য দিয়েছে। তার অর্থ হচ্ছে যে উনার প্রতি শেখ হাসিনার কন্ট্রোল নাই। এই যে আমাদের আইজি বেনজির সাহেব আইজিপি হয়ে উনি যে হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, তার মানে উনিও শেখ হাসিনার কন্ট্রোলে ছিলেন না। আমাদের প্রত্যেকটা সচিব শত শত কোটি টাকার মালিক, তার মানে প্রত্যেকটা সচিবের প্রতি তার কোনো কন্ট্রোল নাই। জিলুর ভাই, আমি আপনার সাথে একমত না, আমি একটু সংশোধন করতে চাই। শোনেন, এরা সবাই শেখ হাসিনার কন্ট্রোলে ছিলেন, শুধু কন্ট্রোলে না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরা সবাই, এই চোরগুলো, যত চোর ধরা পড়েছে, যত চোর আছে, সবগুলোই নজরানা দেয় শেখ হাসিনাকে। আমি আপনাকে গ্যারান্টি। আপনি যে কথাটা বলেছেন, কথাটা মানে আপনি যে কথাটা বলেছেন আপনার কথা ঠিক, আবার আমি যেটা বলেছি সেটাও আক্ষরিক অর্থে আপনি যেটা বলতে চেয়েছেন আসলে আমি ওইটাই বুঝিয়েছি। সেটা হলো যে শেখ হাসিনার যে কন্ট্রোল নাই, এটার বড় প্রমাণ হচ্ছে 7 জানুয়ারি 2024 বিএনপি জামাত সহ বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু কোনো সহিংসতা করে নাই, তারা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করেছে। তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির 35% সমর্থন আছে, তার ভিতরে 30% ভোট দিতে আসে নাই। তার মানে তারা শেখ হাসিনার কথা শুনে নাই। আপনি যদি শেখ হাসিনা যদি কন্ট্রোলে থাকতো, তাহলে শেখ হাসিনা অনেক কষ্ট করে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা থলে নিয়ে সে $165 বিলিয়ন ধার করেছে। তার ভিতর 100 বিলিয়ন বিদেশি ঋণ এবং 65 বিলিয়ন হলো আভ্যন্তরীণ ঋণ। তার ভিতর সিপিডি তথ্য অনুসারে 5.5 লক্ষ কোটি টাকা হলো খেলাপি ঋণ, যেটা আদায়যোগ্য না, আর 82 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। তার মানে 6.5 লক্ষ কোটি মানে $60 বিলিয়ন। তার মানে 165 বিলিয়নের ভিতর 60 বিলিয়ন শেখ হাসিনার যারা লেসপেন্সার তারা জয় বাংলা করে দিয়েছে। তাহলে শেখ হাসিনার কন্ট্রোলে থাকলো কোথায়? তার মানে শেখ হাসিনা তো কন্ট্রোলে নাই। কারণ সবাই ভাবছে যে আপনি অবৈধভাবে ক্ষমতায় থাকতে চান, অসাংবিধানিক ভাবে ক্ষমতায় থাকতে চায়, তাহলে আমরা একটু পেটটা একটু ভরি। কারণ আপনি কখন ক্ষমতায় থাকেন বা না থাকেন, তো আমাদের যা টাকা পয়সা ইনকাম করার দরকার আমি একটু করে নিই। এটা সেনাবাহিনী যারা কমান্ড লেভেলে আছে দে আর অলসো ডুইং দ্য সেম থিং, পুলিশে যারা কমান্ড লেভেলে আছে দে আর ডুইং দ্য সেম থিং, সচিব যারা আছে দে আর ডুইং দ্য সেম থিং, আদালতে যারা বিচারপতি আছে ইনক্লুডিং প্রধান বিচারপতি দে আর ডুইং দ্য সেম থিং। এইটাই আমি অর্থ বোঝাতে চেয়েছি যে ভার্চুয়ালি শেখ হাসিনার কোনো কন্ট্রোলে নাই, এই সেন্সে যে শেখ হাসিনা যদি অবৈধভাবে ক্ষমতায় আছে, অসাংবিধানিক ভাবে ক্ষমতায় আছে, সবাই বলছে তাহলে আপনি ক্ষমতায় থাকতে পারছেন অসাংবিধানিক ভাবে, আপনি 198টা মিথ্যা কথা বলতে পারছেন, তাহলে আমার এটা করতে অসুবিধা কি? আবেদ আলী তো বক্তব্য বলেছে যে আমি যা দুর্নীতি করেছি আমি আল্লাহর রাস্তায় আমি দান করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। প্রধানমন্ত্রীর মানে চীন সফর, প্রধানমন্ত্রী হঠাৎ করে চীন সফরে একদিন কমিয়ে দিলেন কেন? এমনটি হয়েছে বলে আপনি মনে করেন? প্রধানমন্ত্রী চীন সফরে আমাদের প্রাপ্যতা কি? তবে উনি দুরকম তথ্য পাওয়া যাচ্ছে। বলছেন যে প্রধানমন্ত্রী চলে এসেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন পুতুল অসুস্থ, এ কারণে উনি চলে এসেছেন, কিন্তু নব্য নিযুক্ত আমাদের উনার প্রেস সেক্রেটারি বলছেন যে উনি একটা দিন হাতে রাখার জন্য চলে এসেছেন। আপনার কাছে কি মনে হয় এবং এই লুকোচুরির কারণটা কি? আচ্ছা আচ্ছা, টিটো রহমান শোনেন, আমি তো পুলিশের লোক, and I have been working with the police for last 28 years and I am expert with the investigative matters. আমরা কারোর সাথে কথা বললে 2টা কথা বললে 2 মিনিট কথা বললে আমরা কিন্তু বুঝতে পারি যে সে কি বলতে চাচ্ছে বা তার মনের ভিতরে কি আছে। তার মানে আপনি যখন কোনো মিথ্যা কথা বলেন তখন কিন্তু আপনি কিন্তু ডেভিয়েশন করেন, কথা কিন্তু ডেভিয়েশন করেন, কিন্তু আপনি সত্য কথা বলেন তাহলে ইনভেস্টিগেটররা তাকে যদি 10 বার জিজ্ঞেস করে আনসার কিন্তু একই রকম পাবে। কিন্তু যে মিথ্যা কথা বলে ইনভেস্টিগেটর যদি তাকে 10 বার জিজ্ঞেস করে আনসারটা কিন্তু 10 রকম আসবে। এখন যদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যদি সঠিক হয়ে থাকে যে ওনার মেয়ে অসুস্থ, ভালো কথা, কেউ অসুস্থ হতেই পারে, আর উনি যেহেতু মা আসতেই পারে তার মেয়ে অসুস্থ, কিন্তু এই তথ্য কি আমাদের প্রেস সেক্রেটারি কি জানতো না?
তাহলে আমাদের প্রেস সেক্রেটারি বলছে উনি দিনটা নষ্ট করতে চান না, উনি রাতের বেলা উনি আকাশে থাকবেন, বিমানে থাকবেন, সকালবেলা এসে উনি অফিস করবেন। তাহলে পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বললেন, তাহলে প্রেস সেক্রেটারির কাছে কি এই তথ্য ছিল না? তাহলে যদি এই তথ্য না থেকে থাকে, তাহলে যে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে প্রেস সেক্রেটারি নিজ থেকে পদত্যাগ করা উচিত এবং জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। অথবা প্রেস সেক্রেটারির বক্তব্য যদি সত্য হয়ে থাকে, তাহলে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত আমি মিথ্যা কথা বলেছি। তাহলে এই যে দুই ধরনের যে স্টেটমেন্ট, তার মানে এইটার কনক্লুশনটা হচ্ছে দুইটা মিথ্যা। এখন তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে আমার যেটা ধারণা যে বাংলাদেশ থেকে আপনার 24শে জুন 2024 প্রথম আলো যে রিপোর্ট করেছিল সেখানে বলেছিল বাংলাদেশ থেকে যে ডিও লেটারটা দেওয়া হয়েছে, চায়নার কাছে, সেখানে 700 কোটি বা $7 বিলিয়ন বাজেট সহায়তা চাওয়া হয়েছিল, বাজেট সহায়তা। আচ্ছা, আপনাকে আরেকটু বলি যে আপনার মাধ্যমে দর্শক শ্রোতারা অনেক সময় ভুল বোঝে এবং তারা মনে করে যে শেখ হাসিনা ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং অ্যান্ড এভরিথিং। এই যে আমাদের যে বিদেশি সংস্থা যারা ঋণ দেয়, ঋণটা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ডেভেলপমেন্ট খাতের ঋণ আর একটা হচ্ছে বাজেট সহায়তা বা রেভিনিউ খাতের ঋণ। সেটা হলো যেটা ডেভেলপমেন্ট খাতের ঋণটা দেয়, যেমন পদ্মা সেতু, মেঘনা সেতু, কর্ণফুলী টানেল, আমাদের মেট্রো রেল, এইখানে যে ঋণটা দেয় এই ঋণটা কিন্তু রিজার্ভে যোগ হয় না, কারণ এইটা তো আপনার, এই টাকাটা তো আপনার টাকা না, এই টাকা তো আপনি খরচ করতে পারবেন না। শুধুমাত্র আপনার রিজার্ভে যোগ হয় হচ্ছে বাজেট সহায়তা বা রেভিনিউ খাতে যদি আপনাকে ঋণ দেওয়া হয়, যেটা আইএমএফ দিয়েছে 1.15 বিলিয়ন এবং এআইআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ওরা সম্ভবত দিয়েছে, ওরা সম্ভবত দিয়েছে $40 কোটি এবং ওয়ার্ল্ড ব্যাংক বাজেট সহায়তা $50 কোটি দিয়েছে। তার মানে এই যে 2 বিলিয়ন ডলার মতো বাজেট সহায়তা দিয়েছে। এই 2 বিলিয়ন কিন্তু যোগ হবে। আর চায়না যদি বলে আমি এখন $50 বিলিয়ন ডেভেলপমেন্ট পারপাজে আমি দিব, এটা কিন্তু আমার রিজার্ভে কিন্তু যোগ হবে না। বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে চায়নাকে বলা হয়েছিল যে $7 বিলিয়ন যাতে আমাদেরকে বাজেট সহায়তা দেওয়া হয়, যেহেতু আমাদের রিজার্ভ নাই। এটার কারণে শেখ হাসিনা খুব আশা করে গিয়েছিলেন, উনি মনে করেছিলেন উনি মস্ত বড় রাজনীতিবিদ, উনি মস্ত বড় ডিপ্লোম্যাট, উনি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, নেপালের প্রাইম মিনিস্টার, আমাদের ওই যে ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, ওনার কাছে কিছুই না। চায়না গেলেই হয়তো ওনাকে $7 বিলিয়ন দিয়ে দিবে, কিন্তু আসলে $7 বিলিয়ন তো তাকে দেয় নাই, তাকে দিয়েছে 1 কোটি ইউয়ান। এটাও দেখেন পররাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলেছে, চাইনিজ মুদ্রা, এটাও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে $1 বিলিয়ন নাকি দিয়েছে, কিন্তু আসলে 1 বিলিয়ন ইউয়ান দিয়েছে, যেটা বাংলাদেশি টাকায় $16 কোটি অথবা 1600 কোটি টাকা, যেটা খুবই একটা সিগনিফিকেন্ট স্মল অ্যামাউন্ট। এখন এইটার কারণে আমার ধারণা শেখ হাসিনা খুবই অসন্তুষ্ট হয়েছে এবং শি হ্যাজ বিকাম হাইলি ফ্রাস্ট্রেটেড। কারণ এর আগের টকশো গুলোতে কিন্তু আমি বলেছি যে একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করার বৈধ রাস্তা হচ্ছে নির্বাচন তিনি বন্ধ করে দিয়েছে। আরো পদ্ধতি হচ্ছে 3টা, একটা হচ্ছে সেনাবাহিনী, একটা হলো জুডিশিয়ারি, আর একটা হলো বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, গণ অভ্যুত্থান। তো আমাদের গত 18 বছরের সেনাবাহিনীর যে অবস্থা, তাতে কি আপনার কাছে মনে হয় যে সেনাবাহিনী জনগণের পক্ষ নেবে? তার মানে সেনা অভ্যুত্থান হবে না। জুডিশিয়ারি এনায়েতুর রহিম এবং ওবায়দুল হাসান বা প্রধান বিচারপতির যে বক্তব্য, এটা কি আপনার মনে হয় যে আদালত জনগণের পক্ষ নিয়ে এই যে 3টা নির্বাচন যে অসাংবিধানিক ভাবে করলো এবং তারা এই নির্বাচনটাকে একটা অসাংবিধানিক নির্বাচন বা অবৈধ সরকার, এটা দিয়ে তারা কোনো জাজমেন্ট দিবে, এটা আপনার কাছে মনে হয় না? তার মানে ওটা হবে না। এবং আমাদের বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে যেভাবে কন্ট্রোল করে ফেলেছে, তাতে একটা গণ অভ্যুত্থান হবে বলে আপনার কাছে মনে হয় না? তো তার মানে একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করার যে 4টা পদ্ধতি উনি বন্ধ করে রেখেছেন। উনি যেটা ভয় পাচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান। কারণ আপনার টিটুর রহমান, আপনার যদি পেটে ক্ষুধা থাকে, আপনি 24 ঘন্টা কিন্তু না খেয়ে থাকতে পারবেন, এবং আপনি যদি 48 ঘন্টা না খেয়ে থাকেন, তাও হয়তো আপনি বাঁচবেন পানি খেয়ে অথবা একটা কলা খেয়ে বা একটা বিস্কিট খেয়ে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, হলে পড়েছি, অনেক সময় যখন পকেটে টাকা থাকতো না, তখন 24 ঘন্টা না খেয়ে থাকলে তখন এই কলা বা মুড়ি বা পানি খেয়ে কিন্তু আমরা 24 ঘন্টা বা 36 ঘন্টা না খেয়ে থাকতাম। এখন আপনি 48 ঘন্টা হয়তো না খেয়ে থাকতে পারবেন কলা, মুড়ি, পানি দিয়ে, কিন্তু এটা যদি 72 ঘন্টা চলে যায়, টিটুর রহমান, আপনাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ আপনাকে বাঁচাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার পেটে যদি খাবার না থাকে, পেটে যদি আপনি লাথি দেন, তাহলে আপনার এই আওয়ামী পুলিশের পিস্তলের গুলি, রাইফেলের গুলি, এই যে সেনাবাহিনীর আজিজ সাহেবের যে সেনাবাহিনীর গুলি, অথবা ওনার যে বোনের জামাই সেনাপ্রধান,
এদের যে মেশিন গানের গুলি অথবা যুদ্ধ বিমানের গুলি অথবা নৌবাহিনীর যুদ্ধ জাহাজের গুলি কোনোটা দিয়ে টিটুর রহমান আপনি তাদের আন্দোলন ঠেকাইতে পারবেন না। এখন শেখ হাসিনার মনটা খারাপ হচ্ছে। আমার যেটা ধারণা, আমার যেটা ব্যাখ্যা বিশ্লেষণ, এই যে আমাদের যে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন স্টেক হোল্ডার বা কমান্ড লেভেলে যারা আছে, এইটা শেখ হাসিনাকে ডার্কে রেখেছে। এই যে আমাদের রিজার্ভের যে ভয়াবহ খারাপ অবস্থা, এটা ওনাকে ডার্কে রেখেছে। কারণ উনি শেখ হাসিনা তো ফাইন্যান্সিয়াল বিষয়ে এক্সপার্ট না। উনি একটা মানুষ সব বিষয়ে এক্সপার্ট হওয়ার কথা না, সম্ভাবনা। তো উনি যেহেতু ফাইন্যান্সিয়াল বিষয়ে এক্সপার্ট না, আমার ধারণা এই সমস্ত স্টেক হোল্ডার, বিশেষ করে ফাইন্যান্স সেক্রেটারি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং যারা এই সংশ্লিষ্ট রিজার্ভ ডিল করে, তারা শেখ হাসিনাকে অন্ধ করে রেখেছে। কিন্তু যখন এটা ধরা পড়েছে যে আমাদের ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তারা বলছে যে গত 2015 সাল থেকে এই পর্যন্ত তারা বলছে, মানে ওদের যে তথ্য, তাদের বলছে যে $374 বিলিয়ন আমাদের রপ্তানি আয় হয়েছে। ওয়ারাজ বাংলাদেশ ব্যাংক বলছে আমি তো টাকা পেয়েছি 311 বিলিয়ন, কিন্তু বাকি 63 বিলিয়ন তো আমরা পাই নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে কিন্তু ওদিকে সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হলো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে তথ্য দিয়েছে, এই তথ্যের উপর বাংলাদেশ ব্যাংক যে আরো 63 বিলিয়ন ডলার পাবে, এটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলে অ্যাকাউন্টস ওই যে রিসিভেবল। একটা হচ্ছে অ্যাকাউন্টস পেবল আর একটা হলো অ্যাকাউন্টস ওই যে রিসিভেবল। তার মানে এই টাকাটা আমি কোনো না কোনো স্টেক হোল্ডারের কাছ থেকে পাবো। এটা দিয়ে বাংলাদেশ ব্যাংক এই হিসাবটা করেছে এবং আমাদের যে রিজার্ভের যে স্টেটমেন্টটা কিন্তু রেডি করেছে। এনবিআরও কিন্তু একইভাবে রেডি করেছে এবং আমাদের এখন যে $10 বিলিয়ন যে নাই, তার মানে 1 লক্ষ কোটি টাকা। তার মানে আমাদের যে জিডিপি এতদিন যেটা বলা হয়েছে, বিশ্ব পরিমণ্ডলে যেটা বলা হয়েছে, সেটা কিন্তু আমার 15 ভাগের 1 ভাগ কিন্তু এখন কমে যাবে। এবং আমাদের যে অন্য যে ইন্ডিকেটর গুলো যেগুলো বলা হয়েছে, উন্নতি বা অবনতি, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। এখন এই বিষয়টা সরকার একটা স্কোপ খুঁজতেছিল যে এই $10 বিলিয়ন যে হাওয়া হয়ে গেছে, জয় বাংলা হয়েছে, এটা যদি কোনোভাবে জনগণ যদি জানতে পারে, তাহলে ওই যে বাজারে চোরকে ধরলে যেভাবে বলে যে টাকা কোথায় রেখেছিস বলতে হবে, এইরকম পরিস্থিতি যাতে না হয়, সেই ক্ষেত্রে শেখ হাসিনা যখন জানছে, তখন শেখ হাসিনা হাইলি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে তাহলে আমি এখন এটা থেকে বাঁচবো কিভাবে? কারণ আমাকে তো কেউ রিজার্ভের জন্য সহায়তা দিবে না, ভারত তো দিবেই না, আর চায়না ছিল শেষ ভরসা, চায়না তো না করে দিছে। এই ক্ষেত্রে আমার যেটা ধারণা, যে শেখ হাসিনা হাইলি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এবং শেখ হাসিনা একটা স্কোপ খুঁজতেছিল যে তাহলে তুমি আমার একটা স্কোপ খোঁজো, তাতে এই যে ভারতের সাথে যে অসম চুক্তি এবং এই রিজার্ভের এই $10 বিলিয়ন তুমি সংশোধন করে ফেলো। ও আচ্ছা, এটা এই যে এতদিন যে আমাদেরকে যে তথ্য, মিথ্যা তথ্য দিয়েছে, এটা কিন্তু আইএমএফ এটা ধরেছে। এবং আইএমএফ বারবার তাকে বলেছে যে আপনারা তো মিথ্যা তথ্য দিচ্ছেন এবং জনগণকে বিভ্রান্তি করছেন। আপনি যে বলছেন আপনার $14 বিলিয়ন আছে, কিন্তু আপনার কাছে তো আক্ষরিক অর্থে $14 বিলিয়ন নাই। কারণ বাংলাদেশ ব্যাংক তো হিসাব করেছে, ইপিবি যে তথ্য দিয়েছে, সালমান এফ রহমান চায়না যাওয়ার আগে এটা কিন্তু একটা তথ্য দিয়েছে, একটা স্টেটমেন্ট দিয়েছে। উনি বলেছে যে ইপিবি ভুল করেছে। ভুলটা কিভাবে করেছে? যে সমস্ত ক্রেতা আমাদের কাছ থেকে কাপড় কেনে, বলেছে যে তারা অনেক সময় কাপড় ডাইরেক্টলি বাংলাদেশে পাঠিয়ে দেয়, দিয়ে বলে যে আপনি শার্টের বোতাম লাগান, কলার লাগিয়ে আমাকে পাঠিয়ে দেন। এটা সালমান এফ রহমান বলছে যখন বাংলাদেশ থেকে এভাবে পাঠানো হয়, তখন এই যে কাপড়ের দাম সহ ফিনিশ শার্ট যখন তৈরি হচ্ছে, তখন একটা প্রাইস ধরে এটা পাঠানো হচ্ছে, কিন্তু কাপড়টা তো পাচ্ছি আমরা ফ্রি। এইটা ইপিবি এইটাকে এক্সপোর্ট হিসেবে দেখিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক ইপিবির কাছ থেকে তথ্য নিয়েছে, এনবিআর এর তথ্য নিয়েছে এবং এই গড়মিলটা হয়েছে। এটা আইএমএফ বলেছে তাহলে আপনাকে সংশোধন করতে হবে। সরকার একটা সংশোধনের উপযুক্ত সময় খুঁজছিল, এই সময়টা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন দিয়ে এখন সবাই উচ্ছ্বাস প্রকাশ করছে, অপোজিশন পার্টিও উচ্ছ্বাস প্রকাশ করছে, হয়তো সরকার ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে। কিন্তু আসলে এই আন্দোলন দিয়ে সরকার ক্ষমতাচ্যুত হবে না, কারণ যারা আন্দোলন করছে তারা কিন্তু একটিবারও কিন্তু বলছে না যে আমরা সরকারের পদত্যাগ এবং পদত্যাগ চাই, তারা কিন্তু একটিবারও কিন্তু বলছে না। তার মানে এই আন্দোলনটা কমপ্লিটলি সরকারের নিয়ন্ত্রণে এই আন্দোলনটা হচ্ছে। তো এখন আপনি যেটা বলেন যে চায়না থেকে প্রাপ্তিটা 21টা এমওইউ হয়েছে আর 5টা প্রজেক্ট রিলেটেড এমওইউ হয়েছে। তো এটা একটা নর্মাল রুটিন ওয়ার্ক, এটার জন্য প্রধানমন্ত্রী যাওয়া লাগে না, এটা আমাদের সচিব পর্যায়ে, ইভেন আমাদের জয়েন্ট সেক্রেটারি লেভেলের কেউ গেলেও এই চুক্তিটা বা এই এমওইউটা সই করতে পারে। এটার জন্য প্রধানমন্ত্রী যাওয়া দরকার ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী ভেবেছিলেন যে উনি বিশ্ব বড় রাজনীতিবিদ, ওনার কাছে গেলে চায়নার প্রেসিডেন্ট হয়তো ওনার প্রতি সহানুভূতিশীল দেখিয়ে ওনাকে $7 বিলিয়ন দিয়ে দিবে। এইটা যেহেতু পান নাই, এইটা নিয়ে উনি আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আক্ষরিক অর্থে টিটুর রহমান, বাংলাদেশ ব্যাংক যে আমাদেরকে যে তথ্য দিয়েছে যে তাদের কাছে রিজার্ভ আছে 26 বিলিয়ন, কিন্তু আইএমএফ এর যে BPM-6 মেথডে তারা বলেছে আপনার কাছে রিজার্ভ আছে $20 বিলিয়ন।
এবং $20 বিলিয়ন বাংলাদেশ ব্যাংক বলেছে ঠিক আছে আপনার মানে আপনার হিসাব মানি আমি 20 বিলিয়ন ডলার, এটা হচ্ছে গ্রস রিজার্ভ। এইটা থেকে আমাদের কাছে যে দেনা পাওনা গুলো যারা আমাদের কাছে পাবে এইটা বাদ দিলে আমার ব্যবহারযোগ্য রিজার্ভ হচ্ছে $14 বিলিয়ন। এটা হলো 1 সপ্তাহ আগের খবর, ঠিক আছে। এখন এই যে আমাদের গত 3 দিন আগে আকুর পেমেন্ট দেওয়া লাগে 2 মাস পর পর, এতে 1.5 থেকে 2 বিলিয়ন ডলারের পেমেন্ট দেওয়া লাগে। এটা কমে যে এখন 12 বিলিয়ন ডলার প্লাস হয়েছে। এটা হলো বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো স্টেটমেন্ট তো আগেরটার উপরে ডিপেন্ড করেছে, তাকে যে তথ্যগুলো দিয়েছিল। এখন আরেকটু বলি, আর 1-2 মিনিট সময় নিই, সেটা হচ্ছে এই যে আমাদের যে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যে ট্রানজাকশনটা হয়, এখানে অ্যাকাউন্ট থাকে হলো 2টা অ্যাকাউন্ট, একটা হলো বিজনেস অ্যাকাউন্ট আর একটা হলো ফাইন্যান্সিয়াল বা সেভিংস অ্যাকাউন্ট। যারা ব্যবসা করে তাদের এটা মোটামুটি একটা আইডিয়া আছে যে আপনি কোনো ব্যাংকিং করতে হলে, আপনি ব্যাংকিং কাম যদি ব্যবসা করতে চান, আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে আর একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট থাকে। এই বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে ডে টু ডে আপনার ট্রানজাকশন ইন এবং আউটের যে ট্রানজাকশন গুলো হয়, আর বিজনেস অ্যাকাউন্টের যখন আপনি আউটের পেমেন্টটা দেন, এই আপনার সোর্সিংটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট, সোর্সিংটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। তা আমরা বড় বড় যে সমস্ত লোন গুলো পাই অথবা বড় বড় যে লোনের পেমেন্টটা করা লাগে, সে বড় পেমেন্টটা করি হচ্ছে আমরা সেভিংস অ্যাকাউন্ট থেকে, কারণ আমার সোর্স হলো সেভিংস অ্যাকাউন্ট। কিন্তু গত 3 বছর ধরে সরকার এটা মিথ্যার আশ্রয় দিয়েছে। সরকার না মূলত বাংলাদেশ ব্যাংক ওই যে মিথ্যার আশ্রয় দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য বললো যে আমাকে যে তথ্য দিয়েছে ইপিবি, এইটার উপরে আমি স্টেটমেন্ট তৈরি করেছি। এবং গত 3 বছরে এই যে সেভিংস অ্যাকাউন্টের কথা বললাম, এই সেভিংস অ্যাকাউন্টটাকে তারা সারপ্লাস অ্যাকাউন্ট দেখিয়েছে। এই মাসের ফেব্রুয়ারিতেও বাংলাদেশ ব্যাংক প্রতি মাসে ব্যালেন্স অফ পেমেন্ট বলে, ব্যালেন্স আমাদের যে রিজার্ভের একটা স্টেটমেন্ট তৈরি করে ব্যালেন্স অফ পেমেন্ট, সেখানে বলেছে ফেব্রুয়ারিতে বলেছে সেভিংস অ্যাকাউন্ট আমার সারপ্লাস এবং এখানে $2.20 বিলিয়ন আছে। এটার অর্থ হচ্ছে যে আমরা কোনো না কোনো স্টেক হোল্ডার, কোনো না কোনো দেশের কাছ থেকে $2.2 বিলিয়ন আমি এই টাকাটা পাবো, এটা আমার রিজার্ভে যোগ হবে। এখন তারা সালমান এফ রহমান এটা স্বীকার করার পরে আইএমএফ বলেছে এটা সংশোধন করেন। এই গত 1 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক তার ব্যালেন্স অফ পেমেন্ট সংশোধন করে বলেছে যে আমাদের যে সেভিংস অ্যাকাউন্ট, যে ফরেন কারেন্সি সেভিংস অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, বলেছে এইটা ডেফিসিট অ্যাকাউন্ট এবং এইটার ডেফিসিট হচ্ছে $9.26 বিলিয়ন। এটার অর্থ হচ্ছে টিটো রহমান, এটার অর্থ হচ্ছে যে $9.26 বিলিয়ন ডেফিসিট বা মাইনাস। এটার অর্থ হচ্ছে আমার কাছে কোনো না কোনো প্রতিষ্ঠান, কোনো না কোনো স্টেক হোল্ডার, কোনো না কোনো ক্রেতা, কোনো না কোনো দেশ বা কোনো না কোনো কোম্পানি আমার কাছে এই টাকাটা পাবে। তার মানে এই টাকাটা কিন্তু মাইনাস, কিন্তু গত 3 বছরে এই অ্যাকাউন্টটাকে সারপ্লাস অ্যাকাউন্ট হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আসলে সারপ্লাস অ্যাকাউন্ট না, এটা হচ্ছে মাইনাস অ্যাকাউন্ট, ডেফিসিট অ্যাকাউন্ট। তার মানে আমার যে পরবর্তী রিজার্ভ, ধরেন আপনার যদি চীন যদি এখন $7 বিলিয়ন বাজেট সহায়তা যদি দিত, তাহলে এই অ্যাকাউন্টে জমা হতো। এই অ্যাকাউন্টে জমা হলেও এই 7 বিলিয়ন মাইনাস করার পরে আপনার তখন $2.26 বিলিয়ন কিন্তু মাইনাস থাকতো। তার মানে বাংলাদেশ ব্যাংকের আক্ষরিক অর্থে যেটা তারা বলছে 12 বিলিয়ন, আপনার এই 9.26 বিলিয়ন কিন্তু টিটো রহমান আক্ষরিক অর্থে নাই। যদি আক্ষরিক অর্থে হয়তো ফিজিক্যালি বাংলাদেশ ব্যাংকের কাছে টাকাটা আছে, কিন্তু এই টাকাগুলো তো ডিউজ হয়ে গেছে, এই টাকাগুলো তো আপনাকে কোনো না কোনো সময় দিতে হবে। তার মানে আক্ষরিক অর্থে বাংলাদেশ ব্যাংকের কাছে, বাংলাদেশ সরকারের কাছে এখন 3 থেকে 4 বিলিয়ন ডলার আছে। তো 3 থেকে 4 বিলিয়ন ডলার আপনার হাইয়েস্ট 2 থেকে 3 মাস চলবে এবং 2 থেকে 3 মাস পরে রিজার্ভটা শূন্য হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট যেহেতু ডেফিসিট বা মাইনাস, তাহলে আমার যে মূল যে রিজার্ভ অ্যাকাউন্ট, তার মানে আমার যদি এখন কোনো পেমেন্ট পরিশোধ করতে হয়, তাহলে আমার মূল যে রিজার্ভ অ্যাকাউন্ট থেকে কিন্তু পেমেন্টটা দেওয়া না, কারণ আমার সেভিংস অ্যাকাউন্ট তো মাইনাস। তাহলে আমাদের রিজার্ভ অ্যাকাউন্ট এটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে রিজার্ভ অ্যাকাউন্টটা আমার এখন দ্রুত কমে যাবে। এখন কমবে কিভাবে? এই যে সরকার আপনার এই বছরে সরকার কি বলেছে? এই বছরে সরকার বলেছে আমাকে সুদ দিতে হবে $1,13,500 কোটি। এটা হচ্ছে $11 বিলিয়ন। এবং সরকার বলেছে যে এই আর্থিক বছরে জুন 2025 আমাকে সুদ এবং আসল টাকা মিলে আমাকে দেওয়া লাগবে $3,34,500 কোটি টাকা, হুইচ ইজ $33 বিলিয়ন। তার মানে আমার এই আগামী 1 বছরে $33 বিলিয়ন পরিশোধ করতে হবে, যার $11 বিলিয়ন হচ্ছে সুদ এবং $22 বিলিয়ন হলো আসল টাকা। তার মানে আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে ডিসেম্বরে আমার টোটাল অর্থনীতি জয় বাংলা হবে। তার মানে আগামী 6 মাসে এই যে 33 বিলিয়নের হিসাব যেটা দিলাম, এটা কিন্তু আমার হিসাব না, এটা কিন্তু সরকারের হিসাব, বাংলাদেশ ব্যাংকের হিসাব এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল যে ডিভিশন ইয়ারডি যে তথ্য, সেই তথ্যই আমি বলছি। তার মানে 33 ভিতর 6 মাসে হচ্ছে
$17 বিলিয়ন আপনাকে বাই ডিসেম্বর পরিশোধ করতে হবে। আর আমার যে খরচটা হয় আর আমার যে আয়টা হয় প্রতি মাসে $1 থেকে $1.5 বিলিয়ন ডেফিসিট হয়, যেটা প্রমাণ হচ্ছে অগাস্ট 2021 আমাদের রিজার্ভ ছিল 48 বিলিয়ন, সেটা কমতে 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 এখন 4 বিলিয়নে আসছে। আসলে তখন 48 বিলিয়ন ছিল না, তখন ভার্চুয়ালি 38 বিলিয়নই ছিল। তো 38 বিলিয়ন থেকে এখন 4 বিলিয়ন মানে 34 বিলিয়ন গত 34 মাসে কমে গেছে। কেন? কারণ আপনি যদি জনগণের আন্দোলনকে যদি ঠেকাতে চান, তাহলে আপনাকে দ্রব্যমূল্য যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে প্রতি মাসে $1 থেকে $1.5 বিলিয়ন আপনাকে ভর্তুকি দেওয়া লাগবে। তার মানে আগামী 6 মাসে আপনাকে কমপক্ষে $6 বিলিয়ন আপনার লাগবে, আর অধিক হচ্ছে 17 বিলিয়ন। তাহলে 17 আর 6 কত? 23 বিলিয়ন। এই $23 বিলিয়ন আমার লাগবে বাড়তি, কিন্তু সরকারের কাছে তো আছে 4 থেকে 5 বিলিয়ন। তো ওই যে আমি যেটা বললাম যে $9.26 বিলিয়ন সরকারের কাছে ফিজিক্যালি হয়তো আছে, সরকার তখন বলবে যে ঠিক আছে এই টাকাটা আমি আপাতত দিব না। তাহলে সরকারের কাছে যে 12 বিলিয়ন আছে, এই 12 বিলিয়ন দিয়ে হয়তো সে 6 মাস বা ডিসেম্বর মাস পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনি যদি কোনো ব্যবসা করেন এবং ব্যবসা যদি কারো কাছ থেকে আপনি বাকি নেন, বাকি যদি একটা পর্যায়ে যদি বাকির পরিমাণ বেশি হয়ে যায়, পরে কিন্তু আপনাকে সে প্রোডাক্ট দিবে না। তার মানে আমরা যে সমস্ত অকটেন পেট্রোল আমরা আমদানি করি, এরা কিন্তু গ্রেস পিরিয়ড হলো 45 ডেজের জন্য। তা আপনি যখন 45 ডেজের পরে যখন এটা পরিশোধ করবেন না, তখন আপনাকে কিন্তু সৌদি আরব, কুয়েত, আমিরাত এরা কিন্তু আপনাকে তেল দিবে না। আমাদের যে ওষুধের যে র মেটেরিয়াল, এরা হয়তো 3 মাসের জন্য আপনাকে গ্রেস পিরিয়ড দেয়। তো 3 মাস পরে যখন আপনি টাকা পরিশোধ করবেন না, তখন কিন্তু আপনাকে ফার্দার কিন্তু প্রোডাক্ট আপনাকে দিবে না। আপনি যে গাড়ি বা গাড়ির যে পার্টস পাতি আপনি আমদানি করেন, এটা একই সমস্যা। আপনি যে চাল ডাল যে এগুলো আপনি আমদানি করছেন, এখানেও কিন্তু একই সমস্যা। সরকার মাঝখানে কিছুদিন মানে একটু হাসি খুশি ছিল, সেখানে চায়না মাঝখানে বলেছিল যে আমি আপনাকে $5 বিলিয়ন, আমার কাছে ডলার নাই, আমি আপনাকে ডলার দিব না, কিন্তু আপনি আমার কাছ থেকে যে সমস্ত মালামাল ইম্পোর্ট করেন, এটা আমি আপনাকে ইউয়ান এবং বাংলাদেশি টাকায় আমি মালামালগুলো আপনাকে দিয়ে দিব, অ্যাজ ইফ ইট ইজ এ ডিপোজিট। আপনার হাতে যখন ডলার আসবে তখন আপনি আমাকে ডলার পরিশোধ করে দিবেন। এটাকে কমপ্লিট করতে যে তখন ভারত বলেছিল যে তাহলে আমার থেকে তুমি যেগুলো ইম্পোর্ট করো, তাহলে আমাকেও তোমার আপাতত ডলার দেওয়া লাগবে না, তুমি রুপি এবং টাকার সাথে তুমি এক্সচেঞ্জ করে নিও। কিন্তু ওটা নিয়েও এখন ভারতের কোনো বক্তব্য আমরা শুনছি না, এবং চায়না তো এটা নেগেটিভ করে দিয়েছে যে তারা ডলারও দিবে না এবং তারা বাকিতে কোনো গুডসও তারা দিবে না। এই ক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে। আপনার কথাতে দাঁড়ালো যে আমাদের অর্থনৈতিক অবস্থা, বা আমি যদি রিজার্ভ বলি, এখন আমরা এখানে মাইনকারশিপের মধ্যে পড়ছি। না, আরেকটা করতে পারে, সেটাও আপনাকে বলি, সেটাও আপনাদেরকে মানে আমাদেরকে সতর্ক হতে হবে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক হতে হবে, এবং আপনার মতো যারা অ্যাঙ্কর আছে এদেরকে একটু সতর্ক হতে হবে। সেটা হলো যে সরকার এখন নিজেরাই মানি লন্ডারিং এ ইনভলভ হয়ে যেতে পারে। ওই ক্ষেত্রে সরকার যে কাজটা করতে পারে, সরকারের তো বাংলাদেশি টাকা তো কোনো সমস্যা না, সরকারের কাছে তো যন্ত্র আছে, তখন সে করবে কি, টাকাটা ছাপাবে, টাকাটা ছাপিয়ে সে ইলিগাল ওয়েতে মানি লন্ডারিং করে টাকাটা বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়ে সরকারের যারা বিজনেস অলিগার্ক আছে এদেরকে বলবে তুমি ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে তুমি টাকাটা বাংলাদেশে দিবা। এটা প্রমাণ হলো, দেখেন যে আপনার জুন মাসে $5 বিলিয়ন হঠাৎ করে আমিরাত থেকে ঢুকছে। $5 বিলিয়ন মানে 5,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা হঠাৎ করে। কারণ আমার গত 1 বছরের যে হিসাব, তাতে আমাদের রেমিটেন্স $2 বিলিয়ন উপর কিন্তু কোনো মাসে ঢোকে না। জুন মাসে ঢুকেছে $2.5 বিলিয়ন, তার মানে $5 বিলিয়ন মানে 5,000 কোটি টাকা। এটা একটা ইকুয়েশন আপনাকে আমি দিচ্ছি। সেটা হলো যে সুইস ব্যাংকে এখন বাংলাদেশিদের যে টাকা জমা 98% টাকা তারা উঠিয়ে নিয়েছে। তার মানে শেখ হাসিনা তার বিজনেস অলিগার এবং যারা টাকা পাচার করেছে ওদেরকে বলেছে তুমি টাকাটাকে উঠাও। কারণ আমি যদি ক্ষমতা থাকতে না পারি, অর্থনৈতিক অভ্যুত্থানে যদি আমি ক্ষমতাচ্যুত হয়ে যাই, তাহলে তো আমসালা সবই যাবে, তোমরাও তো থাকতে পারবে না। এবং একই সাথে দেখেন আপনি 4টা প্রতিষ্ঠান আপনার অ্যাননটেক্স, এসালন সহ 4টা গ্রুপকে 6,500 কোটি টাকা সুদ মাফ করে দিয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর করতে পারে না। আই রিপিট, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর করতে পারে না। ইভেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেও এই সুদ মাফ করতে পারে না। সুদ যদি মাফ করতে হয়, সেটা হচ্ছে যদি কোনো বড় ধরনের ন্যাচারাল ক্লামিটি অথবা এমন কোন ঘটনা ঘটে গেছে ওই ব্যবসায়ীর এটা নিয়ন্ত্রণের বাইরে ছিল, ব্যবসা করতে পারে না। আচ্ছা, তাহলে আমি আপনাকে কেন উদাহরণটা আনলাম, আমার কাছে যেটা মনে হয় যে এই সরকারকে এই 4টা প্রতিষ্ঠানকে বলেছে 6,500 কোটি টাকা আমি মাফ করে দিলাম, কিন্তু টাকাটা তো আমার, তুমি তোমার দুবাইয়ের যে ব্যবসা আছে ওই ব্যবসায়ের মাধ্যমে তুমি ওভার ইনভয়েসিং করে তুমি এই টাকাটা ঢুকিয়ে দাও। দেখেন এখানে 5,000 কোটি টাকা, 5,500 কোটি টাকা, ওখানে 6,500 কোটি টাকা, এটার সাথে আপনি লিঙ্ক পান। এটা আপনাকে বলার উদ্দেশ্য হলো যে আপনারা যারা অ্যাঙ্কর,
এটাতে সরকারের বা জনগণের জন্য একটা খারাপ সংবাদ হচ্ছে যে সরকার যখন এই কাজ করবে তখন বাইরেরও কিন্তু প্রত্যেকটা দেশের কিন্তু মানি লন্ডারিং ইউনিট আছে। যখন তারা এই বিষয়টা জানবে এবং কোনো না কোনো ভাবে তারা ধরা পড়বে, যদি একটা বড় অ্যামাউন্ট যদি এরকম ধরা পড়ে তাহলে কিন্তু শেখ হাসিনার আমও যাবে, সালাও যাবে, কিন্তু সালা যাবে জনগণের বেশি, সালাও যাবে জনগণের বেশি, কারণ টাকার মালিক তো জনগণ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ একটা প্রশ্ন করতে চাই, খুব সংক্ষেপে আমি আপনার মতামত দিতে চাই। আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাই, আমি জানি না এখানে কোথায় আছে, এটা আছে, আমি দেখাতে পাচ্ছি আপনাকে। নিউজটা হচ্ছে এভাবে এসছে, সরি আস্থা ভোটে হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী। এখন এই নিউজটা আপনি নিশ্চয়ই দেখেছেন, আমাকে যদি একটু আপনি বলেন তাহলে আমি একটু নিউজটা যদি যেহেতু আপনার সময় কম, আমিও খুব স্পিডে বলছি যে আস্থা ভোটে যে নেপালের প্রধানমন্ত্রী হেরে গেলেন আস্থা ভোটে। এখন আমাদের বাংলাদেশে তো আস্থা ভোটে তো প্রভিশনই তো নাই, মানে খাতা কলমে আছে, কিন্তু শেখ হাসিনা তো 2/3 মেজরিটি, সেখানে তো অপোজিশন পার্টি নাই, তাই এখানে তো আস্থা ভোটে তো কোনো প্রশ্নই আসে না। কার মানে কোন এমপির কত সাহস আছে যে সে এটা হাত তুলে এটা একটা প্রস্তাব আনবে যে আমরা শেখ হাসিনাকে মানি না এবং শেখ হাসিনাকে সরিয়ে আমরা অন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবো। তো আসলে এটা নেপালে গণতন্ত্র আছে, মালদ্বীপে গণতন্ত্র আছে, ভুটানে গণতন্ত্র আছে, পাকিস্তানে গণতন্ত্র আছে, সব জায়গায় গণতন্ত্র আছে, কিন্তু আমাদের দেশে তো শেখ হাসিনা গণতন্ত্রটা ধ্বংস করে ফেলেছে এবং শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার জন্য আমাদের যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের যে কর্ণধার, যে হেডগণ, ওদেরকে উনি ব্যবহার করছেন। এবং আমাদের সবারই কেমন যেন একটা ধারণা, ওই যে আমি যেটা বললাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সে মার্টিন নিউমালারের মতো, যে কারোর কোনো ইয়ে নাই যে মানে বিড়ালের গলায় ঘন্টা বাজাবে, সবাই হচ্ছে নিজের ঘন্টা নিজে বাজানো নিয়ে ব্যস্ত। এই জন্য আমি আপনার মাধ্যমে সবাইকে একটু উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণ গুলো দিচ্ছি এটা আপনারা একটু যাচাই বাছাই করেন, এটা দেখেন যে এগুলো সত্য কিনা, এটাকে ক্যাপিটালাইজ করেন। এবং আমি মনে করি যে বিরোধী রাজনৈতিক নেতৃত্বের জন্য একটা সুযোগ এসেছে জনগণের পক্ষে কাজ করার জন্য, এবং এই ইস্যু নিয়ে আপনি কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে ওদেরকে সমর্থন করেন। এবং এটার পাশাপাশি আমাদের সবারই আই রিপিট, আমাদের সবারই একটাই দাবি হওয়া উচিত যে শেখ হাসিনার পদত্যাগ এবং পদত্যাগ। এখন আপনি হয়তো ফার্দার আমাকে প্রশ্ন করতে পারেন যে শেখ হাসিনা পদত্যাগ করলেই কি সমাধান হবে, কারণ আমার তো রিজার্ভ তো শূন্য, আমার রিজার্ভ তো ওই যে মাইনাস হয়ে গেছে, তাহলে কি এটা সমাধান হবে? সমাধান হবে। কারণ আপনি যদি 1974 সালের যদি বর্ণনা দেখেন, 1974 সালে যে দুর্ভিক্ষে যেটা বলা হয় যে লক্ষ লক্ষ লোক মারা গেছে, সেখানে ওই সময় যে গভর্নমেন্ট ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সরকার ছিল, ওখানে অমর্ত্য সেন যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, ওনার গবেষণার বিষয়বস্তু ছিল ফ্যামিন ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশাল অ্যাটেনশন ওয়াজ গিভেন ফ্যামিন ইন 1974 ইন বাংলাদেশ। এবং উনি 1974 এর ফ্যামিনে গবেষণা করে উনি প্রমাণ করে দেখিয়েছেন যে 1974 সালে যে দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা গিয়েছে, লক্ষ লক্ষ লোক মারা গেছে, উনি বলেছে খাবারের অভাবে, মানে শুধু খাবারের অভাবে এই লোকগুলো মারা গেছে, এই কথা সঠিক নয়। উনি বলেছেন যে খাবার এনাফ ছিল, খাবার পর্যাপ্ত ছিল, বাট ওই সময় যে সরকার ছিল সেই সরকারের এই যে মিসম্যানেজমেন্ট, সরকারের ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন এবং সরকারের যে দুর্নীতি, সরকারের যে লুটতরাজের কারণে এই প্রান্তিক জনগণ, প্রান্তিক কৃষক, তারা এই খাবারগুলো সাপ্লাই গুলো পায় না, এই জন্য কিন্তু লক্ষ লক্ষ লোক মারা গেছে। এবং এই কারণে অমর্ত্য সেনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এই কারণে শেখ হাসিনা যদি পদত্যাগ করে তাহলে যেটা সুবিধাটা হচ্ছে, শেখ হাসিনা পদত্যাগের সাথে সাথে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে যে কর্ণধার যারা আছে, স্টেক হোল্ডার আছে, তখন ওখানে খাঁটি দেশপ্রেমিক আসবে। তা খাঁটি দেশপ্রেমিক যখন আসবে, আপনি যদি একটা প্রতিষ্ঠানে, যেমন আমি তো পুলিশের এসপি করে আসছি ডিস্ট্রিক্টে, আপনি যদি এসপি যদি সৎ হয় তাহলে অটোমেটিক্যালি 70% লোক সৎ হয়ে যায়। জেলুর সাহেব, আপনার কাছে কি মনে হয় 14 বছরে শেখ হাসিনা স্বয়ং স্বেচ্ছায় পদত্যাগ করবে? উনাকে টেনে হিচড়ে নামাতে হবে। আপনি টেনে হিচড়ে নামানো ছাড়া শেখ হাসিনা পদত্যাগ করবে এত ভদ্রতা আপনি আচরণ আশা করছেন, আমার মনে হয় এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। না, আমি কিন্তু আপনাকে বলি নাই যে শেখ হাসিনা নিজ থেকে পদত্যাগ করবে। এখন আপনি আমরা শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করি অথবা উনি নিজ থেকে পদত্যাগ করুক, যেটাই হোক, বাট এটা একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ এবং পদত্যাগ। এক্স্যাক্টলি। অনেক ভালো থাকবেন জিল্লুর রহমান সাহেব। চমৎকার করে আজকে আমরা আলোচনা করেছি এবং আমার মনে হয় যে অনেক বিষয়ে আপনি বিস্তারিতভাবে
বলেছেন, যেটা আমাদের দর্শকদের জন্য খুবই মানে বুঝতে সহযোগিতা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো এক সময় আপনার সাথে আমাদের কথা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে যথারীতি বাংলাদেশ সময় রাত 10টায় দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি, স্ট্রেইট টক উইথ জ্যাকব মিল্টন। সে পর্যন্ত সবাইকে গুড নাইট জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।